ওকে, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা অষ্টমতম পয়েন্ট, তাই তো, ক্যানোনাইজেশন এবং সাথে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচারগুলো পড়েছি। আর উম, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে তোমাদের এই বিষয়ের চ্যাপ্টারগুলোকে আমি আসলে চেঞ্জ করি নাই। তো সবার কাছে তো গাইড বই পৌঁছে গেছে নাকি? হুম, জি সবাই স্যার। পড়েছো? আচ্ছা, তো আমি কোশ্চেন অলরেডি রেডি করেছি, চ্যাপ্টার স্যার ওয়াইজ আমি দিয়ে দিব। তো এখন তোমাদের যেহেতু এইটা চ্যাপ্টার 4 পর্যন্ত পড়া হয়েছিল, তোমাদের প্রথম যে বিষয়টা বাংলাদেশের ইতিহাস, এই বইটা কি লেকচার গাইড সবার কাছে আছে? বাংলাদেশের ইতিহাস। জি স্যার আছে। আচ্ছা। তার দিগদর্শনের জি একটা আছে স্যার। স্যার। আচ্ছা, স্যার সমস্যা নেই, দিগদর্শন হোক যেটাই হোক, যেন থাকলে ভালো। আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে সপ্তাহ ভিত্তিক এখন একটু দিয়ে দিব, তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, বলো। জি স্যার, আমি এখনো লেকচার গাইডটা কিনতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, গাইড যে কোনো একটা কিনে ফেলো, আমি আর অন্য কিছু বলছি না, আমি কোশ্চেনগুলো দিয়ে দিব, এখন তোমাদের মতো করে যে যেখান থেকে পারবা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। স্যার কোশ্চেন অ্যান্সার স্যার কোথায় পাবো এটা? কোশ্চেন আনসার না, আমি শুধু কোশ্চেন দিব, আনসার আমি দিতে পারবো না, ঠিক আছে তো? হ্যাঁ। মানে স্যার এটা কোথায় পাবো? হ্যাঁ, ওই গুগল ক্লাসরুম গ্রুপেই আমি একটা ফোল্ডার করব বাংলাদেশের ইতিহাস নামে, ওই ফোল্ডারের ভিতরে জি চ্যাপ্টার স্যার, ওয়াইজ দিয়ে দিব। বুঝছি স্যার। হ্যাঁ। তো এই স্যার জন্য তোমাদের প্রথমত কাজ হচ্ছে, যদি চ্যাপ্টারগুলো একটু রিডিং দেওয়া টেক্সট বুক, তারপরে যে কোশ্চেনগুলো দিব সেই কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে ফেলা, মনে থাকবে? স্যার হুম। এখনো যদিও স্যার তোমাদের কোশ্চেনের কেমন কি হবে সেই হিসাবে দেয়নি, আসলে এটা একটা ঝামেলার বিষয়, তারপর আমি দেখছি দেরি হয়ে যাচ্ছে বিধায় তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু তোমাদের মতো করে পড়ে নিবা, ঠিক আছে? হুম। স্যার হ্যাঁ, কেউ কিছু বলতে স্যার চাচ্ছ? একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলো, কি স্যার কোশ্চেন করবা? স্যার আমাদের ইয়ার ফাইনাল কবে হতে পারে আনুমানিক? সেটা তো বলা মুশকিল, এখনো যেহেতু মাস্টার্সের পরীক্ষা আছে, তারপরে ফোর্থ ইয়ারের পরীক্ষা আছে, ফোর্থ ইয়ারের অলরেডি ইয়ার দিয়েছে, তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, তাই না? হ্যাঁ। তো এখন তোমাদের কত সব ভর্তি হওয়ার পর কত মাস চলতেছে? 6-7 মাস হয়েছে। জি স্যার। হ্যাঁ, তাহলে মোটামুটি তোমাদের মনে করো যে 11 থেকে 12 মাস এই সময়ের ভিতরে হয়ে থাকে আর কি। তো এখন সেটা কোন সময় গিয়ে পড়তেছে, বলো? স্যার জুলাইয়ের বিশ জুন তারিখ জুলাইয়ের থেকে দিকে ক্লাস শুরু পড়তেছে। হয়েছিল। হ্যাঁ, জুলাই যদি হয়ে থাকে আর তোমাদের পরীক্ষাও, তাহলে এরকম এর জুলাই আগস্ট এর ভিতরেই হতে পারে, ঠিক আছে তো? হুম, এর ভিতরেই হতে পারে। এখন স্যার এপ্রিল মে জুন এর ভিতরে মাস্টার্স ফোর্থ ইয়ার পরীক্ষা হবে, তাতে তোমাদের জুলাই আগস্ট এর ভিতরে হতে পারে। এই। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি কি আমাদের ইতিহাস তারপর ওই মানে নন মেজর যেগুলো আছে এগুলো কি কোনোভাবে আদায় করবেন? পড়া আদায় করলে আসলে পড়া হয় না হয় সব মানে কিছু চাপ নিতে গেলে হবে, বলো, পারবো আমি? হুম। না স্যার। এটা তো আমার এত চাপ নেওয়ার তো দরকার নেই, আছে? বলো। তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দিব, তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা, মনে থাকবে? আচ্ছা স্যার হ্যাঁ, এখানে এখন ওইগুলো দেখবো এগুলো দেখবো, ওর এত কোনো সম্ভব না। সমস্যা নাই স্যার, হ্যাঁ। আইসিটি নিয়ে। হ্যাঁ, আইসিটি স্যার নিয়ে। আমাদের কি এক্সামও নেবেন ওই সব বিষয়ের উপরে? হ্যাঁ, এক্সাম নেওয়া হয়, যে আমরা 3টা বা 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে যে কোশ্চেনগুলো দেওয়া হয় তার উপরে পরীক্ষা নেওয়া হয়, এটা। তো 6 মাস হয়ে গেল, স্যার আমি আসলে এত দেরি করি না, কিন্তু তোমাদের গাইড বা এগুলো পাইতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, এখনো তারপরও তো এখনো ঝামেলা থেকেই গেল, তারপরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এত দেরি করে ফেললে আবার পরীক্ষা আগে আসলে সব তোমাদের উপর চাপ পড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি মোটামুটি দিয়ে যাচ্ছি। আর অফ গ্রেড প্লেসের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম, কোশ্চেন আনসার, অনেকে বলতো স্যার কীভাবে পড়বো, সেটা একটু বলে নিই আগে। এর আগের ক্লাসও আমি বলেছি, তোমরা হয়তো ক্লাসগুলো ঠিকমতো দেখো না। হ্যাঁ, একই কথা আমি পরীক্ষার আগ পর্যন্ত বলে যাব, তারপরও দেখবো যে অনেকেই জানে না, ঠিক আছে? মানে পরীক্ষার আগ পর্যন্ত বলে যাব একই কথা, কিন্তু সবার কাছে সেই তথ্য পৌঁছাবে না। কেন পৌঁছাবে না বলো তো? হুম।
কেন স্যার পৌঁছাবে না? কনসেন্ট্রেশন অমনোযোগী। কেন পৌঁছাবে না? ক্লাসে তো সবকিছুই আছে, তারপরে তোমরা জানবা না কেন? স্যার অমনোযোগী। হুম, স্যার নিয়মিত নিয়মিত না। WhatsApp-এ দেখে না। অনেকে আছে এখনো মানে গুগল মিট আর গুগল ক্লাসরুমের মধ্যে পার্থক্য বোঝে না, অথচ 1-1.5 মাস হয়ে গেছে তার ক্লাস করা। বুঝতে পারছো? সে গুগল মিট আর গুগল ক্লাসরুমের পার্থক্য বোঝে না, যে গুগল মিটটা কি কাজে লাগে আর গুগল ক্লাসরুম কি কাজে লাগে, অথচ এটা যুক্ত করার সময় বলে দেওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক, এখন যদি ইনঅ্যাক্টিভ হলে তো সম্ভব না। আর আরেকটা বিষয় হলো, আমি আগেই বলতেছি, যাকে আমি রিমুভ করব মেসেঞ্জার গ্রুপ থেকে, তাকে কিন্তু আমি যুক্ত করব না। তোমরা অতিরিক্ত চালাকি করে ফেলতেছো, একটু বেশি বেশি। হ্যাঁ, মানে খুবই বিরক্ত করতেছো আমাকে। মানে একটা সিম্পল বাঙালি মানে বহুত চিজ একটা জাতি আমরা, বুঝতে পেরেছো? এই জাতিকে কন্ট্রোল করা খুব কঠিন। হ্যাঁ, একদম মানে কি বলবো, তাদের চোখে মুখে ধরিয়ে দেওয়ার পরেও তারা বুঝে না, মানে কি তারা মানতে ইচ্ছুক না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। জানে না যা তা না, কিন্তু সবই জানে, কিন্তু মানতে ইচ্ছা করে না। অলস একটা জাতি, বুঝতে পেরেছো? অলস, খুবই অলস একটা জাতি। এ জাতিকে পিটিয়ে পিটিয়ে ইয়া করতে হবে, আদর করে এ জাতিকে মানুষ করা সম্ভব না। বুঝতে পারছো? খুবই খুবই চিজ একটা জাতি। এদের ধর্ম কর্ম বলে কিচ্ছু নাই, ধর্মও নাই, এদের কর্মও নাই। বুঝতে পেরেছো? এই যে রোজার সাথে সাথে কি হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম কমে যায় বাংলাদেশে, তাই না? কমে যায়, বলো। স্যার বেড়ে যায়। না স্যার আরো পৃথিবীর আর কোন দেশে আছে বলো তো? পৃথিবীর আর কোন দেশে আছে যে ধর্মকে কেন্দ্র করে বিজনেস করে, বলো? তাও আবার রোজার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ একমাত্র বাংলাদেশই আছে। বাংলাদেশি। হ্যাঁ, খুব কঠিন চিজ একটা জাতি। এদের ধর্ম কর্ম বলে কিচ্ছু নাই। এদের ধর্ম শুধু ওই নাকে মুখে চলে, টুপি পরে দোকানদারি করতেছে, কিন্তু রোজার সময় দাম বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? মনে হয় যেন মাথার মাথা সব কেটে একদম গঙ্গায় ভাসিয়ে দিতে। বুঝতে পারছো? যারা ধর্মকে নিয়ে সাথে নিয়ে ইয়া করে, দুষ্টামি করে, নষ্টামি করে, এদের মতো খারাপ পৃথিবীতে আর হতে পারে না। শয়তান সরাসরি এদের ভিতর কাজ করে। বুঝতে পারছো? শয়তান সরাসরি কাজ করে এদের ভিতর। শুধু বেশটাই হচ্ছে একটা সাধুর বেশ বা ধর্মের বেশ। ওই মেফিস্টোফেলিস পড়বা তোমরা যখন 3rd ইয়ারে, শয়তান অধিকাংশ ক্ষেত্রে সাধুর বেশে থাকে। বুঝতে পারছো? শয়তান কখনো তার নিজ বেশে থাকে না, সে সাধুর বেশে থাকে। যে যত বেশি শয়তান দেখবা যে সে তত বেশি বেশ ধরে থাকে, ভান ধরে থাকে। তো এই জাতিকে পরিচালনা করা খুব কঠিন। তো একই কথা বারবার বললেও তোমরা বুঝবা না, কারণ ওই যে একই রক্তের মানুষ আমরা যে। বুঝতে পেরেছো? নিজের প্রয়োজনীয় জিনিস মেসেজে বলে দেওয়া হয়েছে, মেসেজটা না পড়ে আবার একই প্রশ্ন করতেছে। আরে মেসেজে তো আমি বলে দিয়েছি, বাংলায় বলেছি, তারপরে বলতেছে এটা কি হবে, অথচ মেসেজ উপরে বলা আছে, আমি বলে দিয়েছি পূর্ণাঙ্গ বিষয়টা। তাহলে সে মেসেজই তো পড়েনি হয়তো বা। দিলাম মেসেজটা কি কারণে, আমি এত বড় একটা মেসেজ লিখে কেন দিলাম কষ্ট করে, বলো? দরকার ছিল মেসেজ দেওয়ার? রিমুভ করার আগে মেসেজ দিচ্ছি, তারপরে একদিন অপেক্ষা করতেছি যে আমি রিমুভ করব। রিমুভ করলে কিন্তু আর কাউকে গ্রুপে যুক্ত করবো না, অথচ সে দেখছে মেসেজ কিন্তু রিপ্লাই দিচ্ছে না, ভাবতেছে মানে স্যার মনে রিমুভ করবে না। এবার রিমুভ করার সাথে সাথে মেসেজ দিচ্ছে, স্যার আমাকে তো রিমুভ করা হয়ে গেল। আরে আমি তো বলেই দিয়েছি যে তোমাকে রিমুভ করব। তা তুমি জানো না যে তোমাকে রিমুভ করা হবে? হ্যাঁ, আবার তোমাকে আবার রিমুভ করে আমি যুক্ত করবো কেন? কি কারণে যুক্ত করবো? না চালাকি করে সব। হ্যাঁ, পড়াশোনা করতেছে, পড়াশোনা করো, অতিরিক্ত চালাকি ভালো না। অনেক ছেলে মেয়ে তোর অতিরিক্ত চালাকি করো। আর কিভাবে পড়াশোনা করবা? এই যে এত বড় শীট দিয়েছি স্যার, প্রথম থেকে শেষ পর্যন্ত কি মুখস্থ করবো? বলো, মুখস্থ করবা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত? না স্যার। স্যার মুখস্থ করা তো এটা কি সম্ভব না। সম্ভব? এটা কি সম্ভব বলো? না স্যার। এ তো যে ফুল পাগল সেও বুঝবে না স্যার। যে এটা কি মুখস্থ করে পারা সম্ভব। ইংরেজি সাহিত্য পড়তে এসেছো, এইচএসসি তে পড়তেছো না যে দুটো প্যারাগ্রাফ আর একটা এসে পড়ে গেলে কমন পাওয়াই দিবা, এটা সম্ভব নয় জায়গায়। এখানে আমি প্রথম দিনই বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দিবা, 2-3 বার রিডিং দিবা, দিয়ে দেখেই বুঝতে পারবা যে সব তত্ত্ব প্রায় একই রকম, সব ধরনের আলোচনা প্রায় একই রকম। নাকি কেউ পড়েছো বলো তো? কেউ কি পড়েছো বলো? জি স্যার। জি স্যার, হ্যাঁ, পড়েছি। ওই ওখানে ব্যাখ্যাতে জি যা স্যার। আছে সে শর্ট কোশ্চেনেও তাই আছে, সে ব্রড কোশ্চেনেও তাই আছে। খুব কি ভিন্নতা আছে? অন্য বলো, ভিন্নতা কি খুব বেশি আছে? না না স্যার, স্যার। সব একই রকম। সাহিত্যের সবচেয়ে বড় সুবিধা হলো যে তোমার টেক্সটটা যদি পড়া থাকে,
দেখবা যে তোমার কোশ্চেন আনসারগুলো ঘুরে ফিরে প্রায় একই রকম, হয়তো 10 to 15% একটু এদিক ওদিক, সেটা কনক্লুশনে বা ইন্ট্রোডাকশনে, অথবা ভিতরে কিছু পয়েন্টের ভিন্নতা আছে। তাছাড়া ঘুরে ফিরে একই আলোচনায় একই কোটেশন, দেখা যাচ্ছে 5টা কোটেশন পড়ে গেলে তুমি বড় কোশ্চেনের ভিতরে ওই কোটেশনগুলো যে কোনোভাবে অ্যাড করে দিতে পারতেছো। তো এই জন্য প্রথম কথা হলো যে আমি যেগুলো দিয়েছি সেগুলো কয়েকবার রিডিং দিবা, তাই তো? রিডিং দিয়ে বিষয়গুলোকে একদম বুঝে নিবা, ক্লিয়ার হয়ে নিবা যেখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে। তারপরে মুখস্থ করবা কখন? যখন আমি ফাইনাল পরীক্ষার আগে তোমাদের আলাদা করে শর্ট সাজেশন দিব, তখন ওইগুলো মুখস্থ করে যাবা, যাতে ওইগুলো থেকে কমন না আসলেও অন্তত তুমি যাতে লিখে আসতে পারো। কি ঠিক আছে? জি স্যার। এখন জি, স্যার। বারবার পড়বা। আমি কিছুদিন পর থেকে পরীক্ষা নেওয়া শুরু করবো তোমাদের। এই যে একটা এসে দেওয়া হয়ে যাবে, তারপরেরটা দিব হচ্ছে কাল পরশু, কালকে হয়তো তোমাদের নেক্সট যেটা আছে হচ্ছে কি জানো আছে, গেটিসবার্গ অ্যাড্রেস, ওটা দিয়ে দিব, ওটার অলরেডি প্রায় রেডি হয়ে গেছে। তারপর এরকম করে যখন 3টা দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপর 3টার কবিতার দিব, এরকম করে আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে তো? দিয়ে ওইগুলোর 3টা 4টা করে যখন হয়ে যাবে, আমি তখন পরীক্ষা নিব, এবং পরীক্ষার আগে আমি বলে দিব যে এই কোশ্চেনগুলোর উপর পরীক্ষা নিব, ঠিক আছে? তার আগে বলতেছি না, কারণ তার আগে বললে তুমি শুধু ওইগুলোই পড়বা, বাকিগুলো আর পড়বা না। তখন দেখা যাচ্ছে পড়া কম হওয়ার কারণে তোমার ধারণা কম হচ্ছে, পরীক্ষার হলে ওইগুলো কমন না পাইলে তুমি বিপদে পড়ে যাবা। তো এই জন্য বিপদে ফেলার ইচ্ছা আমার নেই। প্রত্যেক বারে আমি যা করি, প্রথমে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিই, তারপরে পরীক্ষার আগে কোশ্চেন আরও কিছু কম করে দিই, যাতে ওগুলোকে একটু বেশি ফোকাস দিতে পারো, ঠিক আছে? তাহলে কথা কি, আমার মুখস্থ করবা নাকি বারবার বারবার রিডিং দিতে বলেছি, কোনটা? বারবার রিডিং। বুঝে না, বুঝে 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 রিডিং, বারবার রিডিং। হ্যাঁ বারবার রিডিং। কারণ এটা এত সাবজেক্টের এতগুলো প্রশ্ন উত্তর তুমি মুখস্থ করে তোমার মাথা কি নষ্ট করবা? বলো, মাথা নষ্ট করতে দরকার নেই। হ্যাঁ, আর এখন যেহেতু আগের মতো না, আগের মতো হলে আমি মুখস্থের কথা বলতাম, কারণ সেখানে কোশ্চেন কিছু দিতাম, ওগুলোর ভিতরে কমন আসতো। কিন্তু তোমাদের যেহেতু কোশ্চেন উল্টাপাল্টা করে দিচ্ছে, ঠিক আছে তো, বা এখানে যেহেতু ক্রিয়েটিভ একটা বিষয় আনা হয়েছে, অতএব কোশ্চেন একটু এদিক ওদিক হতে পারে। এই জন্য আগে নিজের দক্ষতাটাকে বাড়িয়ে নাও। এখনো কমপক্ষে তুমি মিনিমাম 4 মাস সময় পাবা, মিনিমাম 4 মাস। তো এই জন্য টেনশন করার কিছু নেই, আমরা যথেষ্ট আগে গেছি। আমরা অলরেডি প্রোজ শেষ করে ফেলেছি, পোয়েট্রিও 50% প্রায় শেষ, তারপরে আমাদের রাইটিং স্কিলসও 50% শেষ, তাই না? এখন আমরা দ্রুত এগুলো কাজ, শুধু রিডিং স্কিলসের জায়গাটা বাকি আছে, কারণ আমরা এখনো রিডিং স্কিলসের যে কোশ্চেনটা যে কেমন হবে সেটা নিয়ে সমস্যায় আছি। হ্যাঁ, তো যাও, ওটাও আমরা পড়া শুরু করে দিব। এই যে আমরা পোয়েট্রি শেষ করে দিব, তারপর রাইটিং স্কিল শেষ করে দিয়ে আমরা একদম রিডিং স্কিলসটা ধারা পড়ে ফেলবো, ঠিক আছে? যেভাবে আর প্রোজের তো আরো 2টা চ্যাপ্টারের হচ্ছে প্রশ্ন আগেই দেওয়া ছিল, ওগুলো মানে বাদ, আগে পড়া ওগুলো বাদ, কারণ ওগুলো ওই অনুসারে যেহেতু আসবে না, আমাকে নতুন করে দিতে হচ্ছে, ঠিক আছে তো? এই জন্য আমি আবার সিলেবাসের প্রথম থেকে শুরু করেছি, যেগুলো দিয়ে দিয়েছি আগে, ওইগুলো ব্রড কোশ্চেনগুলো পড়তে পারো, কিন্তু শর্ট বা ব্রিফ কোশ্চেনগুলো আপাতত দরকার নেই, ওগুলোকে আমি আবার মডিফাই করে দিচ্ছি, ঠিক আছে? তো এরপরও যদি প্রশ্ন করো স্যার কীভাবে পড়বো, সব কি মুখস্থ করবো, তাহলে কি বুঝবো বলো তো আমি, যে তুমি এই ক্লাসটাও দেখোনি নাকি? জি স্যার। এটা নিয়ে কমপক্ষে 3বার বলা হলো ক্লাসে, 3টা ক্লাসে এই কথাটা বলা হয়েছে। যাক, যারা বুঝবা না তারা তো আজীবনও বুঝবা না, পরীক্ষার আগে গিয়ে বলবো স্যার কোথায় যেন কোশ্চেন আনসার দিয়েছেন আমি খুঁজে পাচ্ছি না, এরকমও হয়। পরীক্ষার আগে সে অনেকদিন ধরে যুক্ত আছে, তো সে জানেই না যে গুগল ক্লাসরুমে কোশ্চেন আনসার এগুলো সব শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে তো? সে শুধুমাত্র যে মেসেঞ্জার গ্রুপ থেকে রেকর্ড ক্লাসটাই দেখতো, বুঝো না? সে গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার প্রয়োজনই বোধ করেনি, বুঝতে পেরেছ? স্যার একটা প্রবলেম ছিল, কি প্রবলেম বলো তাড়াতাড়ি। ম্যাকিয়াভেলিয়ান আইডিওলজি, ওখানে একটা প্রবলেম ছিল। কত নম্বর কোশ্চেন? 6 নাম্বার। পেজ নম্বরটা বলো। নাম্বার হচ্ছে 10, ম্যাকিয়াভেলিয়ান আইডিওলজিতে 3 নাম্বার প্যারা। 3 নাম্বার প্যারা, দ্য ফেমাস ডিকটাম দ্য এন্ডস জাস্টিফাই দ্য মিনস ইজ অফেন অ্যাসোসিয়েটেড। এই লাইনটা একটু দ্য বুঝি না। এন্ড জাস্টিফাই দ্য মিনস, এন্ড মানে কি বুঝো তো? না স্যার। এন্ডস মানে হচ্ছে লক্ষ্য, তোমার লক্ষ্য তোমার কার্যক্রমকে নির্ধারণ করবে, জাস্টিফাই করবে,
ঠিক আছে? তো তুমি একজন মানুষকে খুন করেছো, তুমি একটা মানুষকে খুন করেছো, সেটা তোমার জন্য অপরাধ হবে নাকি অপরাধ হবে না, সেটা নির্ভর করবে তুমি তাকে কেন খুন করেছো। যদি তোমার মনে হয় যে একজন লোক 10 জনকে খুন করার জন্য বার হয়েছিল, তুমি শুনতে পেয়েছো যে সে 10 জনকে খুন করবে এবং প্রমাণ তোমার কাছে আছে, তুমি তাকে হত্যা করে দাও যাতে ওই 10 জন বেঁচে যায়, তাহলে তোমার এটা অপরাধ হবে না। তিনি একদম প্র্যাকটিক্যাল কথা বলেছেন, যদিও রুথলেস, তাই তো, সেগুলো নিষ্ঠুর হচ্ছে। তিনি মনে করছেন একজন রাজা যিনি হবেন, একজন প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি দেশ পরিচালনার জন্য যদি কাউকে খুন করার দরকার হয় সরাসরি, তাকে খুন করে দিতে পারবে এবং এটা তার জন্য অপরাধ হবে না। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হিসাব। তারপর দেখো, রিফ্লেক্টিং দ্য প্র্যাকটিক্যাল সামটাইম রুথলেস অ্যাপ্রোচ ই অ্যাডভোকেটেড। অ্যাডিকশনালি ম্যাকিয়াভেলি স্ট্রেসেস ফ্লেক্সিবিলিটি আছে তার কিছু, কিন্তু জাস্টিফাই করবে এন তোমার কার্যক্রমটাকে। দেখো, ম্যাকিয়াভেলি আর্গুড দ্যাট আ রুলার মে নিড টু এমপ্লয় ডেসিট, করাপশন অ্যান্ড ক্যালকুলেটেড ক্রুয়েলটি। এই যে তাকে ক্রুয়েলটিও নির্ধারণ করতে, মানে তাকে প্রতারক হতে পারে, যে তুমি যদি দেশ চালাতে চাও তোমাকে চালাকও হতে হবে। মাঝে মাঝে কোয়ারশন মানে বুঝো তো? কোর্শন প্রতারণা। হ্যাঁ, তারপর যে ক্যালকুলেটেড ক্রুয়েলটি, চিন্তা ভাবনা করে ক্রুয়েলটিও দেখাতে পারে। ঠিক আছে? তো যে একটা সংগঠনকে পুরো মানে কি আগুন ধরিয়ে দিয়ে বোমা মেরে পুড়িয়ে দিতে পারে, কারণ তারা দেশের জন্য ক্ষতিকর কিছু ভাবতেছে। ঠিক আছে? টু অ্যাচিভ অ্যান্ড প্রিজার্ভ পাওয়ার, এই যে টু অ্যাচিভ অ্যান্ড প্রিজার্ভ পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট সার্ভ দ্য গ্রেটার গোল অফ পলিটিক্যাল স্ট্যাবিলিটি। হ্যাঁ, রাজনৈতিক স্ট্যাবিলিটি বা স্থিরতা যতদিন পর্যন্ত রাখতে পারবে, এইটাকে রাখার জন্য ক্রুয়েলটিও কি করতে ব্যবহার করা হতে পারে একজন রাজার ক্ষেত্রে বা একজন রুলারের ক্ষেত্রে। মানুষ ভালো না, ওই যে বললাম না, আমি কি করতেছি তোমাদেরকে বলো, তোমাদেরকে কন্ট্রোল করার জন্য আমাকে রাগারাগি করতে হচ্ছে। তোমাদের সাথে রাগারাগি আমি কেন করবো বলো? দরকার আছে? তুমি টাকা দিচ্ছ, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি পড়লে পড়ো, না পড়লে না যাও, পড়ো না, এরকম করলেই তো হয়। তুমি মাস শেষে টাকা দিচ্ছ, আমি তোমাকে পড়াচ্ছি, গ্রুপে রেখে দিয়েছি, তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো, এরকম করলে তো হয় নাকি? কিন্তু তোমরা সেরকম না তো, বা ওরকম আমার ইচ্ছা নেই তোমাকে শুধুমাত্র তোমার টাকা, তুমি পড়াশোনা না করতে হলে তোমার যাও, তোমাকে এখানে দরকারই নেই। ঠিক আছে? কিন্তু সিস্টেম মেনে চলতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষাগুলো ঠিক মতো দিতে হবে। এই তোমার সাথে অতিরিক্ত আদর করে আমি তোমাকে পড়াশোনা করাতে পারবো না, যদি তুমি একটু বেশি চালাক হও। অতিরিক্ত চালাক মানুষ আমি পছন্দ করি না, আমি পছন্দ করি বোকা মানুষ হবে, যা বলবো সেগুলো করবে তার কল্যাণের জন্য, ভালোর জন্য, এবং সে বিশ্বাস করবে যে না, এই লোকটা দিয়ে কাজ হয়। আর যদি অতিরিক্ত চালাক হও, অতিরিক্ত স্ট্র্যাটেজি করতে যাও, ঠিক আছে তো, তাহলে তোমাকে আমার এখানে দরকার নাই। কি মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। জি স্যার। আর কারো কোথাও সমস্যা আছে? তাড়াতাড়ি বলো, আমরা পড়া শুরু করবো। আচ্ছা, তো সমস্যা নেই, ধরে নিলাম সমস্যা নেই। তাহলে আমরা আজকে একটা নতুন কবিতা পড়ব। কবিতাটার নাম কি? দ্য সলিটারি রিপার। সলিটারি রিপেয়ার। সলিটারি রিপার। দেখি সেই সলিটারি রিপারটা কোন জায়গায় আছে। আচ্ছা, আমরা আজকে যার কবিতাটা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। জানো তাকে কি কবি বলা হয়? রোমান্টিক পয়েট। রোমান্টিক পয়েট। সেটা তো আছে, রোমান্টিক পয়েট, কিন্তু রোমান্টিক পয়েট তো অনেকেই আছে, তার জন্য একটা স্পেশাল নাম আছে, দ্য পয়েট অফ নেচার। তাই তো? দ্য পয়েট অফ নেচার। তো তিনি, তার যে কবিতাগুলো আমরা পাবো, যদি তোমরা সেকেন্ড ইয়ারে তোমাদের যদি কোর্সগুলো থাকে রোমান্টিক পয়েট, রোমান্টিক এজের রোমান্টিক পয়েটদের, তাহলে সেখানে আমরা তার নেচারের প্রতি ভালোবাসা, বিশ্বাসের যে পয়েমগুলো আছে সেগুলো পড়লে বুঝতে পারবা যে হাউ মাচ ইজ হি ইন লাভ। হি ইজ ইন লাভ উইথ নেচার। নেচারকে সে একটা বিং হিসাবে মনে করছে, সত্তা হিসাবে মনে করছে, এবং তিনি মনে করছেন উই আর অলসো আ পার্ট অফ নেচার, উই আর নেভার সেপারেটেড ফ্রম নেচার। আমরা কি নেচার থেকে ভিন্ন, সেপারেটেড? বলো তো। না স্যার। হঠাৎ করে গরম বেশি হয়ে গেলে কি আমাদের অস্বস্তি লাগে না? বলো।
Yes, sir. তারপরে হঠাৎ জি করে স্যার লাগে। ঠান্ডা পড়লে কি আমাদের খারাপ লাগে না? জি স্যার। লাগে, জি তাই স্যার। না? তাহলে এই সকল দিক থেকে আমরা বুঝতে পারি যে আমরা নেচার থেকে ভিন্ন নই। আরেকটা বিষয়, তিনি নেচারের প্রতি একটা বিশ্বাস দেখান যে যারা নেচারকে ভালোবাসে, নেচারের প্রতি তাদের বিশ্বাস আছে, নেচার কখনো তাদের প্রতি প্রতারণা করে না। বুঝতে পারছো? তিনি বলছেন নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট। নেচার কখনো সেই হৃদয়কে বা সেই মানুষকে বিট্রে করে না যে তার উপর বিশ্বাস করে বা ভালোবাসে। তা আমরা নেচারের প্রতি কি ভালোবাসা দেখাচ্ছি বলতো? না স্যার। বর্তমান যে অবস্থা, তাতে কি মনে হয় যে নেচারকে আমরা ভালোবাসি? জি স্যার। না স্যার। বাসি আমরা মনে নেচারকে ভালো? না, স্যার sir. আমি না বাসি স্যার। নদী নালা খাল বিল ডুবিয়ে দিচ্ছি, ভরাট করে দিচ্ছি, দিয়ে বিশাল বিশাল অট্টালিকা বানাচ্ছি, ঠিক আছে? গাছপালা একদম কেটে সয়লাব করে দিচ্ছি, রাস্তাঘাট বাড়াচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান বাড়াচ্ছি, ইয়া বাড়াচ্ছি, কিন্তু নেচারের প্রতি আমরা ভাবছি না। মানুষ যতক্ষণ না পর্যন্ত সে ধরা খায়, ততক্ষণ পর্যন্ত সে অপরাধ কর্ম বন্ধ করে না। যদিও তার সাথেকার লোক ধরা খেয়ে গেছে, কিন্তু তারপরও সে ধরা খাওয়ার আগ পর্যন্ত ভাবে আমার কিছু হবে না। তো এরকম একটা যেহেতু প্রাণী আমরা, তো প্রকৃতির প্রতি আমরা যেভাবে নিষ্ঠুরতা দেখাচ্ছি, ক্রুয়েলটি দেখাচ্ছি, তাতে খুব শীঘ্রই মনে হচ্ছে আগামী 50 বা 100 বছরের মধ্যে আমাদের এমন কিছুর মুখোমুখি হতে হবে যেটা আমাদের এক্সিস্টেন্সকে পুরো থ্রিটেন করে তুলবে, ঠিক আছে, হুমকির মুখে ফেলবে। তো আমাদের সতর্ক হওয়া দরকার। যদিও কে সতর্ক করবে আর কেই বা সতর্ক হবে তার কোনো ঠিক নাই, ঠিক আছে? তো কারণ সবাই ভাববে যে যে যা করে করুক, আমি ভাই এসবের মধ্যে নাই, নাকি? সুবিধা সবাই নিতে চায়। তো যাই হোক, এখানে আমরা নেচারের এমন একটা ছোট্ট একটা কবিতা দেখব, নেচারের সাথে যুক্ত এমন একটা ছোট্ট বা মানে কি কবিতা, যেখানে দেখব যে মানুষ কিভাবে নেচারের উপর ডিপেন্ডেন্ট। এখানে টাইটেলটা যখন আমরা পড়তেছি তখন দুটো শব্দ এসেছে। একটা শব্দ হলো রিপার। রিপার মানে বুঝো? স্যার ফসল টাইপের কিছু একটা মানে না, ফসল ফসল কাটা। টাইপের না, বরং স্যার ফসল ফসল কাটে স্যার যে এগুলা কুড়ায়, কিছু। ফসল যে কুড়ায় তাকে রিপার বলে। রিপার মেশিনকেও বোঝায়, ঠিক আছে? এই যে যখন মেশিন বুঝবো তখন এই মেশিনকে বলে রিপার, যারা ফসল কাটে, ঠিক আছে? তো জি স্যার আমি হ্যাঁ, যারা ফসল কাটে তারা হচ্ছে কি মেশিনগুলো বলে রিপার। রিপার, হারভেস্টার মেশিন যেগুলো রিপ করে। অন্যদিকে আগের যুগে বা আমরা যখন ছিলাম, ছোট ছিলাম, তখন কেমন হতো জানো? যে বিশেষ করে যে ফসল কাটে সেও যেমন রিপার, তেমনি দেখবা যে আগের সময় আমরা করতাম কি, বিশেষ করে যখন ধানের সময় হতো বা গমের সময় হতো, তখন ফসল কাটার পরে ফসল যখন জমি থেকে নিয়ে যাওয়া হয়ে গেছে, তখন অনেক ছোটখাটো কি শীষ বা এগুলো জমিতে পড়ে থাকতো। তখন দেখবা গরিব মানুষেরা ওইগুলো কুড়িয়ে নিয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার জি স্যার। জি গরিব স্যার। মানুষেরা জি যেহেতু স্যার। তাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই, তখন কি করতো, ওই গরিব মানুষেরা ওই জমি থেকে যে সকল শীষ বা ফসলের অংশ বাদ পড়ে গেছে সেগুলো তারা কুড়িয়ে নিয়ে যায়। আমরা ছোটবেলায় করতাম কি, ওই ধান কাটা বা গম কাটা বা পাটের পর আমরা ওগুলো কুড়াই নিতাম, যাতে ওই দিয়ে বরফ খাইতাম। বরফ বুঝো? জি স্যার আইসক্রিম, গ্রামে তো বরফ বলতাম। ওই তখন 1 টাকা 2 টাকা করে 1 গ্লাস চাল হলেই বা ধান হলেই দেখাচ্ছে একটা বরফ দিত। বা একটু 1 কেজি পাট হলে, যে পাট শোকাতো যখন খামারে বা রাস্তায়, যখন পাট শোকাতো, শোকানোর পর যখন পাট তুলে নিয়ে যেত, তখন দেখা যেত ওই 2-1টা করে পাটের পড়ে থাকতো, তাই তো, আঁশ পড়ে থাকতো। তো ওইগুলো কুড়িয়ে নিতাম। তারপরে পাটকাঠি থাকতো, যখন অনেকে আগে তো মানুষ পাটকাঠি শুকাতে দিত পাট করার পর, তো খেলার ছলে আমরা ওইগুলো যখন খেলতাম, ওই পাটকাঠি গা থেকে আমরা কি করতাম, ওইরকম পাটগুলো ছুড়াই নিতাম, নিয়ে যেটুকু হতো ওই দিয়ে গ্রামে ওই বরফওয়ালাকে দিলে, আইসক্রিমওয়ালাকে দিলে সে আইসক্রিম দিত। তো ওই যেগুলো হচ্ছে রিপার করা, হ্যাঁ, মানে আমরা রিপিং করা। রিপিং মানে কোড়ানো। তো এই ফসল কোড়ানিদেরকে এখানে ব্যবহার করা হয়েছে। যদিও ফসল কাটা যেমন রিপার, ফসল কাটার মেশিনকেও রিপার বলা হয়, আবার যে ফসল কোড়ায় তাকেও রিপার বলা হয়। তাহলে এখানে আমরা কোন রিপারকে বুঝবো বলো তো? যে কাটে না যে কোড়ায়, কালেক্ট করে? বলো। যে কাটে। হ্যাঁ, না, যে কাটে। এখানে যে কোড়াই,
এখানে যে কুড়ায়। কুড়ায়। হ্যাঁ, এখানে হচ্ছে যে কুড়াবে সেরকম একজন মেয়েকে বোঝানো হবে, বুঝতে জি পেরেছো? স্যার। দ্য সলিটারি কারো, তাহলে রিপার মানে বুঝলাম যে হু কালেক্টস দ্য ক্রপস, তাই তো, ইন দ্য ফিল্ড, ফিল্ডে যে ক্রপস কালেক্ট করে সে হচ্ছে একজন রিপার। সলিটারি শব্দটা দিয়ে কি বোঝায়? সঙ্গ স্যার। হ্যাঁ, নিঃসঙ্গ বা একাকী, তাই তো, নিঃসঙ্গ বা একাকী, যার সাথে আর কেউ নাই। যখন মানুষ একা থাকে, ঠিক আছে তো, এই যে সিঙ্গেল বা অনলি, মানুষ যখন একা থাকে তখন কি সে চুপ থাকে, না তার ভিতরে মনের কথা বেশি মানে আরো দ্রুত চলে? কোনটা বলো তো? মনের মনের কথা দ্রুত চলে। মানে মানুষ নিজের সাথে অনেক বেশি কথা বলে। দেখা যায় একজন মানুষ কি করছে, একা একা যখন ফসল কুড়াচ্ছে তখন মনে মনে ভাবছে, মুখে হয়তো বা গান করতেছে, অনেক গভীর চিন্তায় চলে গেছে আর একা একা কাজ করছে। তো এরকম একজন সলিটারি রিপারকে নিয়ে কবি কি করেছেন, একটা ছোট্ট কবিতা লিখছেন, যে কবিতা তিনি দেখিয়েছেন যে একজন রিপার কিভাবে প্রকৃতির সাথে কানেক্টেড, কিভাবে সে এভাবেই তার এক্সিস্টেন্সকে মানে কি বলবো রেখেছে বা টিকিয়ে রেখেছে না তার নিজের জীবনকে। এবং কবির ইন্টারেস্ট বোধ আমরা এখানে দেখব। তাই বলছি, দেখো দ্য সলিটারি রিপার। তো এখানে কয়টা স্ট্যাঞ্জা আছে টোটাল বলো? স্ট্যাঞ্জা কয়টা আছে? 4টা। আচ্ছা, 4টা স্ট্যাঞ্জা। অতএব কবিতাটা খুব বেশি যে বড় তা না, মোটামুটি এটা আমাদের জন্য খুবই ইজি হবে পড়া, নাকি? লাইনগুলো ছোট ছোট, ল্যাঙ্গুয়েজগুলো ছোট ছোট, শুধু তত্ত্বগুলো আমরা বুঝতে পারি কিনা সেটা দেখি। এখানে স্পিকার মেইনলি কাউকে যেন বলতেছে, হ্যাঁ, ধরে নিয়ে আমাদের রিডারদেরকে বলতেছে, যে মনে করো স্পিকার মাঠে আছে, ওপেন একটা ফিল্ড যেখানে মানুষ ফসল কাটতেছে, আর অসংখ্য রিপার, হ্যাঁ, যারা হচ্ছে গরিব, তারা হয়তো ওই মূল ফসল কাটার পিছনে পিছনে যে ফসলগুলো পড়ে আছে সেগুলো তারা কোড়াচ্ছে, আর স্পিকার সেগুলো দেখতেছেন। হয়তোবা তার সাথে কেউ আছে, অথবা আমাদের অ্যাটেনশনটাকে টেনে নিয়ে তিনি ওটা দেখাতে চাচ্ছেন ওই রিপার সম্পর্কে। তাই বলছে বিহোল্ড হার। বিহোল্ড মিন্স বলো, দেখো। তাকিয়ে দেখো। হ্যাঁ, দেখো, দেখো তাকে। হ্যাঁ। তাহলে এখানে স্পিকার বলতেছে কি, বিহোল্ড হার, তাকে দেখো, সিঙ্গেল ইন দ্য ফিল্ড, ফিল্ডে পুরো একা, ইয়ন সলিটারি হাইল্যান্ডলেস। ইয়ন মানে কি, ওই যে অদূরে। নিকটে। ওই যে মানে হয়তোবা রাইটার বা স্পিকার হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে বা কোনো গাছের নিচে বসে আছে বা দূরে আছে, যেখান থেকে সে কি করছে, ইশারা করে বলতেছে ওই যে ওই জায়গায় দেখো একটা সলিটারি হাইল্যান্ড ল্যাস। ল্যাস মানে বুঝো তো? মেয়ে। হ্যাঁ, বালিকা। তাই তো, ল্যাস মানে বালিকা, আর ল্যাড মানে কি? ছেলে স্যার। হ্যাঁ, ছেলে। বালক। বালিকা। ল্যাস মানে কি, একটা বালক। ইয়ং গার্ল, তাকে হচ্ছে ল্যাস। আর ল্যাড মানে ইয়ং বয়, তাই তো, দেখো, আ বয় আর ইয়ং ম্যান, ঠিক আছে তো, ল্যাড। আর এখানে কি বলা হচ্ছে, হাইল্যান্ড। হাইল্যান্ড মিন্স এই যে হাইল্যান্ড ল্যাস। পার্বত্য। হ্যাঁ, না পাহাড়ি। পার্বত্য বলা যাবে না, পার্বত্য বলা যাবে না। পার্বতীয়। হ্যাঁ, মানে মূল কথা হলো যে এখানে হাইল্যান্ড হচ্ছে একটা স্থানের নাম মনে করো এখানে, ঠিক আছে তো, দেখো, রেফারিং টু, ইটস কম্বাইন্ড হাইল্যান্ড, এটা হচ্ছে রেফারিং টু স্কটিশ মাউন্টেন রিজিয়ন, একটা এলাকার নামকে বোঝাচ্ছে, যেখানে মাউন্টেন আছে, পর্বত আছে, ওই একটা এলাকাকে নির্দেশ করছে, যা স্কটিশ আর নর্দার্ন ইংলিশ টার্ম। এটা এই ল্যাস বলতে ওই রকম ইংলিশ মানুষরা তাদের ইয়াকে ল্যাস বলে ডাকে, হ্যাঁ, স্কটিশ আর স্কটল্যান্ডের মানুষেরা বা নর্দার্ন ইংলিশ ম্যানেরা, তাই তো, ছেলে বা মেয়েদেরকে ল্যাস বা ল্যাড বলে ডাকে। তো এখানে হাইল্যান্ড ল্যাস বলতে এরকম একটা ইয়ং উইমেন আর গার্লকে বোঝানো হয়েছে, যে কোথা থেকে আসছে, স্কটিশ হাইল্যান্ড থেকে আসছে। অফেন পোয়েট্রি ইন লিটারেচার ওয়ার্ডস ওয়ার্থ, হ্যাঁ, দেখো, সলিটারি রিপার, এখানে সেটাই বলা হচ্ছে যে দেখো, একাকী, সলিটিউড, হ্যাঁ, মানে সলিটারি মানে কি, একাকী, তাই না? ইয়ন মানে কি, ওই যে দেখো, ইয়ন মানে দ্যাট, সলিটারি মানে কি, লনলি, বুঝছো? ওই যে দেখো, একাকী একটা মেয়ে কি করছে, একাকী, সিঙ্গেল ইন দ্য ফিল্ড, তাকে দেখো, তাই তো, তাকে দেখতে বলছে। কি করছে সে ওখানে? রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ। বাই হারসেলফ মানে কি, একাকী, সে একাকী কি করছে, ফসল কুড়াচ্ছে আর শস্য কাটছে। ফসল কুড়াচ্ছে, গান গাচ্ছে। গান গান করছে, গাচ্ছে। গান গাচ্ছে। গান গাচ্ছে।
স্টপ হিয়ার, তাই তো? কি 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 করতে বলতেছে? বলছে থেমে যেতে বলতেছে। হ্যাঁ থামো stop here। ওখানে। হ্যাঁ, বলতেছে কি মানে এখানে থামো, অর জেন্টলি পাস, অথবা ধীরে অতিক্রম করো। হ্যাঁ হয় তাকে দেখে থেমে যাবে, আর নয় তার পাশ দিয়ে যখন অথবা যাবে ধীরে যাবে। খুবই আলতো ভাবে পাশ কেটে চলে যাওয়ার কথা বলছে। জেন্টলি পাস, মানে তাকে দেখার পর একজন ব্যক্তি তাকে এড়িয়ে যেতে পারে না। তার একাকিত্ব, তার দুঃখ, তার কষ্ট একজন ব্যক্তিকে অবশ্যই কি কি করবে? হ্যাঁ, আকর্ষণ করবে নাকি? অতএব স্পিকার মানে আমাদের যিনি স্পিকার তাকেও যেমন আকর্ষণ করেছে, তেমনি হয়তো বা আমাদের রিডারদেরকে বলতেছেন, অথবা তার পাশে কেউ আছে তাকে বলতেছে, দেখো হ্যাঁ একাকি একটা মেয়ে মনের, তাই তো নিজ মনে গান করছে আর ফসল করছে, দেখো না তাকে, তুমি না দেখে পারবা না। যে কোনো ব্যক্তি তাকে দেখে একবার না একবার থামবেই, অথবা না থামলেও তাকে তার পাশ দিয়ে যাওয়ার সময় মৃদুভাবে যাবে, মানে কি হঠাৎ করে তাকে এড়িয়ে চলে যেতে পারে না। কারণ দেখো, অ্যালন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেইন, সে একাকী ফসল কাটছে আর বাঁধছে। গ্রেইন মানে কি? ফসল, ঠিক আছে তো? ধান, মনে করো ধান বা গম, বাধা, আটি বাধা। তাই তো আটি বাঁধতেছে। অ্যান্ড সিংস আ মেলানকলি স্ট্রেইন, স্ট্রেইন মানে গান, এবং একা মনের, তাই তো একাকী মনে মনে দুঃখের বা কষ্টের গান গাইছে, ঠিক আছে তো? সুতরাং ও লিসেন, শোনো তার গান। ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। ভেল মানে বুঝো তো? ভেলি, উপত্যকা নাকি? পাহাড় উপত্যকা। বা মাউন্টেন এলাকা যেহেতু, তাই সে যেহেতু উপত্যকাতে, দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি সেটাকে বলা হয় কি? উপত্যকা না? উপত্যকা। এই যে মনে করো দুই পাশে পাহাড়, আর এইটা হচ্ছে কি ভ্যালি বা ভেল। তাহলে সেই ভেলে যে জমিতে ফসল আছে, সেই ফসলের জমিতে যখন সে কাজ করছে আর গান করছে, তখন সেই গানের সাউন্ড, দেখো উইথ দ্য সাউন্ড মানে কি? গানের সাউন্ড পুরো ভ্যালিকে যেন কি করে ফেলেছে? ওভারফ্লোয়িং করে ফেলেছে। ওভারফ্লো করা মানে কি? উপচে পড়া, হ্যাঁ, উপচে পড়া। হ্যাঁ, উপচে সারাউন্ড পড়া। করে ফেলা। হ্যাঁ, এখানে উপচে মিনিংটা আনো না, এখানে উপচে মিনিংটা আনো না, স্যার তাই তো? এখানে দিয়ে আসো যে চারিদিকে প্রতিধ্বনিত করা। ছড়িয়ে পড়া। হ্যাঁ, চারিদিকে মানে কভার ছড়িয়ে পড়া, টাইপের। হ্যাঁ প্রতিধ্বনিত হওয়া চারিপাশে, এরকম মানে তার গানটা এক জায়গায় স্থির নেই, বরং চারিপাশে ধ্বনিত হচ্ছে সবাই। স্যার স্ট্রিং দ্বারা কি বোঝালো? স্ট্রেইন মানে আমি বললাম গান, তাই তো? সং, বুঝনি? লিসেন, জি স্যার বুঝছি। তাহলে সিংস আ মেলানকলিক সং, এটা না বলে এখানে স্ট্রেইন বলা হয়েছে। কিসের জন্য বলা হয়েছে? রাইম স্কিম মেলানোর জন্য। হ্যাঁ, এই যে গ্রেইনের সাথে স্ট্রেইন, স্ট্রেইন, ফাউন্ডের সাথে সাউন্ড, তাই তো? ফিল্ডের সাথে মিলছে, কার সাথে? এখানে আর মেলেনি। না স্যার, ল্যাসের সাথে পাস মিলেছে, পাস। পাসের সাথে আর মেলেনি, কিন্তু গ্রেইন, স্ট্রেইন, প্রোফাউন্ড, সাউন্ড, এইভাবে। তাহলে এখানে ল্যাস পাস মিলেছে, কিন্তু এইখানে এটার সাথে এটা মেলেনি, মানে রাইম স্কিম ওইভাবে এখানে হয়তো বা খেয়াল করা হয়নি, তবে কিছুটা দেখাচ্ছে একটা নির্দিষ্ট রাইম আনা হয়েছে। তো এরকম ভাবে একটা ইমেজ আমরা ক্রিয়েট করলাম এখানে, তাই না? এখানে কি ধরনের ইমেজ দেখলাম আমরা? যে একটা ওপেন ফিল্ড, একাকী একটা জমিতে একটা মেয়ে, এখানে তো ল্যাস নাকি? তাহলে একটা মেয়ে কি করছে? ফসল কাটছে আর বাঁচছে, আর মনে 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 কি করছে? গান করছে। সে গানটা কি সুখের গান? বলো। দুঃখের, দুঃখের গান। দুঃখের। হ্যাঁ, তো রাইটার ইজ ভেরি অ্যাট্রাক্টেড, হ্যাঁ মানে একদম আকর্ষিত হয়েছে। And now the writer is saying to us, to the readers or the listener, that you should behold her, you should listen to her song and enjoy, ঠিক আছে তো? And see how alone or how isolated and how unhappy the girl is. মেয়েটা কত একাকী, হ্যাঁ? এই জন্য দুঃখে কষ্টে সে কি করতে এসেছে? ফসল কাটতে এবং বাঁধতে বা কুড়াতে এসেছে, ঠিক আছে? এখানে প্যারাফ্রেজে সেটা বলছে, দেখো, look at her walking all alone in the open field, the young highland girl by herself. She is harvesting the crops and singing as she works. One cannot help but pause for a moment and move quietly past her. হ্যাঁ, যে তাকে দেখার পর কেউ না থেমে পারবে না। Alone she carts and ties the grain, singing a sad and haunting song. সুতরাং listen carefully, for the deep valley is filled with the sound of her voice. হ্যাঁ, তার কণ্ঠস্বরে পুরো পূর্ণ হয়ে গেছে। Which seems to overflow the surrounding landscape.
যেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, হ্যাঁ, সারাউন্ডিং যে ল্যান্ডস্কেপ বা ভ্যালি আছে, সেই ভ্যালিতে তার কণ্ঠস্বর, তার গান ছড়িয়ে পড়েছে। অতএব এইখানে কি হচ্ছে, দ্য ওপেনিং স্ট্যাঞ্জা অফ দ্য সলিটারি রিপার ইমিডিয়েটলি ড্রস দ্য রিডার অ্যাটেনশন টু আ সলিটারি ফিগার ইন আ ভাস্ট ফিল্ড। এত একটা বিশাল ফিল্ডে আর কেউ নাই, একাকী একটা কি দেখছি আমরা, হাইল্যান্ড গার্লকে দেখতেছি। আ ইয়ং হাইল্যান্ড গার্ল হারভেস্টিং গ্রেইন। Words are the use of vivid imagery, sound and emotion sets the tone for the poem. অতএব এখানে কি, আমরা যখন এই কবিতাটা পড়ছি তখন কি আমাদের খুব ভালো আনন্দ লাগতেছে, এরকম কিছু বলো? না স্যার। হ্যাঁ, এখানে কি আছে, না, একটা স্যার। কি মেলানকলি, Emotion. একটা সেন্স আছে না, টোন আছে, ঠিক আছে তো? মানে কবিতাটা পড়লে আমরা বুঝতে পারছি এখানে আনন্দ করার কিছু নাই, বা এখানে দুঃখ করারও কিছু নাই, নাকি? কিন্তু এক ধরনের সেন্স আছে, যে আমরা কান্নাকাটি শুরু করে দিব নাকি এটা শোনার পর? হ্যাঁ, না স্যার। কান্নাকাটি না নিশ্চয়ই, স্যার। কিন্তু এক ধরনের মেলানকলিক সেন্স আমাদেরকে দান করছে, ঠিক আছে? স্যাড একটা টোন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাক, এগুলো আমি আর পড়ছি না, তোমরা এগুলো একটু পড়ে নিবা, ওইগুলোকে একটু এমফাসাইজ করে আরো বিশ্লেষণ ভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে সেকেন্ড স্টেজ, যাতে বলছে ওই যে তার সং, দ্য সং দ্য রাইটার ইজ লিসেনিং টু, তার কাছ থেকে, ওই হাইল্যান্ড ল্যাসের কাছ থেকে সে একাকী যে গানটা করছে, সেই গানটা, হ্যাঁ, দ্য সং ইজ সো মার্ভেলাস অর অ্যামেজিং, মানে কবির কাছে বা স্পিকারের কাছে তার সেই গানটা এত ভালো লেগেছে, তাই কবি বলছেন কি, দেখো, নো নাইটেঙ্গেল ডিড এভার চান্ট। নাইটেঙ্গেল হচ্ছে কি, পাখি না? মনে করা হয় পাখিদের মধ্যে সবচেয়ে সুমধুর গান করে হচ্ছে এই নাইটেঙ্গেল পাখি, বুঝতে পেরেছো? তাই কবি বলতে যাচ্ছেন যে কোনো নাইটেঙ্গেল পাখিও এত সুন্দর করে গান গাইতে পারে না। দেখো, এই যে বলছে, আ স্মল মাইগ্রেটরি থ্রাশ উইথ ড্র্যাব ব্রাউনিশ প্লামেজ নোটেড ফর ইস রিচ মেলোডিয়াস সং, এই যে হুইচ ক্যান অফেন বি হার্ড অ্যাট নাইট। বিশেষ করে এই গানটা কখন শোনা যায় বলো? রাতের বেলায়। এই যে রাতের বেলায়। এই রাতের nightingale, বেলা। হ্যাঁ, এটা আমাদের চড়ুই পাখির মতো না দেখতে? হ্যাঁ জি স্যার। স্যার। হ্যাঁ, তো সেটা এখানে বলা হয়েছে যে নো নাইটেঙ্গেল ডিড এভার চান্ট। চান্ট মানে কি, গাওয়া, ঠিক আছে তো? স্যার। চান্ট মানে গাওয়া, ওই সং, তাই তো? তাহলে সিং হবে এখানে, তাহলে নো নাইটেঙ্গেল ডিড এভার সিং, এরকম আর কি। জাজ পর্যন্ত কোনো নাইটেঙ্গেল গায়নি এমন মোর ওয়েলকাম নোটস টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স ইন সাম শ্যাডি হন্ট। হন্ট মানে কি, কোনো বন, জায়গা বা প্লেস, এরকম কোনো শ্যাডি গ্রুপে বা জঙ্গলে বা বনে যেখানে পাখিরা গান করে, এবং ট্রাভেলাররা যখন ওই রাস্তা দিয়ে যায়, ওয়ারি ব্যান্ড অফ ট্রাভেলার মানে কি, ক্লান্ত পথিকের দল, নাকি? হয়তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, আগের যুগে তো এরকম ইয়া ছিল না, পরিবহন বা ব্যবস্থা কি এত সহজ ছিল বলো? না স্যার। আজ থেকে প্রায় 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে কি এরকম বাস, তারপরে আমাদের যে অটো রিক্সা, ভ্যান, এগুলো কি আবিষ্কৃত হয়েছিল তখন? না স্যার। গাড়ি বা গাধায় চড়ে বা ঘোড়ায় চড়ে মানুষ চলাচল করত, কিন্তু ঘোড়া কেনার ব্যাপারও তো সব সামর্থ্য হয়তো বা গরিব মানুষের ছিল না, তখন তারা পায়ে হেঁটে যেত। তাহলে ওই যে পায়ে হেঁটে যাওয়া যে ওয়ারি ক্লান্ত পথিকের দল যখন একটা শ্যাডি মানে কি ছায়াযুক্ত বনে বা জঙ্গলে বা গাছের নিচে যখন বসতো, তখন হয়তো বা তারা ওই নাইটেঙ্গেল পাখির গান শুনতো, কিন্তু সেই গানটাও এত মোর ওয়েলকামিং না, এত সুন্দর না, কার তুলনায় বলো? ওই মেয়ের গান ছিল। তাই তো? তাই বলছে, no nightingale did ever chant more welcome notes. Notes মানে কি, সঙ্গীতের যে ছন্দ। to weary bands of traveler in some shady haunt, হ্যাঁ, যে ক্লান্ত পথিকেরা যখন গাছের নিচে, ছায়ার নিচে যখন শুয়ে পড়তো, আর মনে করো গাছে নাইটিঙ্গেলের গান হচ্ছে, কি শান্তি আর কি শান্তি না? মৃদুবন্ধ বাতাস বইছে, গাছের নিচে শুয়ে থাকা, আলাদা একটা শান্তি। তাহলে সেই শান্তি, সেই আকর্ষণীয়, সেই সুন্দর গান কোনো নাইটেঙ্গেলও গাইতে পারে না, যত আকর্ষণীয় বা সুন্দরভাবে গাচ্ছে আমাদের এই গার্ল, নাকি? তাই বলছে অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস। অ্যারাবিয়ান মানে কি, আরবের বালি। মরুভূমির বালু। হ্যাঁ, তাই বলছে যে আরব মরুভূমি, মানে খুব চমৎকার করে কবি বোঝাতে চেয়েছেন যে কেমন পরিবেশে কোন জিনিসটা আমাদের কাছে কেমন ভালো লাগে। মনে করো তোমার খুব পানি তৃষ্ণা লাগছে, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, সেখানে যদি একটা পচা ডোবাও থাকে, তাই তো,
মনে করো পচা একটা ডোবা তুমি হঠাৎ করে দেখতে পাইলা, সেখানে পানি আছে, তুমি কি করবা? ওই পানিটাকু তোমার কি তখন নোংরা মনে হবে? বলো। না স্যার। হুম। না স্যার। তখন মনে হবে এই পানিটুকুই জীবনদায়ক, নাকি সুস্বাদু। বুঝতে জি পেরেছো? স্যার। তো এরকম আরো মরুভূমিতে যেখানে কোনো গাছ নাই, হঠাৎ করে একটা ছোট্ট কি দেখলা, হর্ন দেখলা, একটা কি দেখলা, স্পট দেখলা, যেখানে কিছু গাছ আছে, গাছের ছায়া আছে, সেখানে বসে যখন ক্লান্ত পথিকেরা হয়তো একটু জিরিয়ে নিচ্ছে, তখন ওই নাইটেঙ্গেল পাখি গান করছে। এবং তাহলে সেই নাইটেঙ্গেল পাখিটার গান তাদের কাছে কত সুমধুর লাগছে। ওই সুমধুর সঙ্গীত গানও এই মেয়ের কণ্ঠস্বরের সাথে, গানের সাথে পারবে না। ঠিক আছে? তো তাই বলতে যাচ্ছে, কারণ কি, আ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড। এত সুন্দর থ্রিলিং আকর্ষণীয় ভয়েস আগে কখনো শোনা হয়নি। ইন স্প্রিং টাইম ফ্রম দ্য কাকু বার্ড, তাই তো? মানে কি, কোকিল এটা বলা হয় যে আমাদের এদিকে কি কোকিলে হচ্ছে কি? বসন্তের বসন্তের কোকিল। কোকিল। তাদের যে গান আমাদের কাছে থ্রিলিং মনে হয়, নাকি? থ্রিলিং মানে কি? রোমাঞ্চকর। রোমাঞ্চকর। আকর্ষণীয়, নাকি? তাহলে আ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, তার মানে কি, কোকিলের কাছ থেকেও আমরা বসন্তে এত থ্রিলিং ভয়েস কখনো শুনি নাই, যতটা থ্রিলিং ভয়েস আজকে আমরা শুনতেছি। কার কাছ থেকে? বলো। আর ওই এই মেয়েটার মেয়েটার কাছ মেয়ের থেকে। মেয়ের কাছ থেকে। তাই হচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ এবং দ্য ফারদেস্ট হেভরাইটস। হেভরাইটস কি? একটা এলাকার নাম, হ্যাঁ, একটা জায়গার নাম, যেখানে দূরের ওই হেভরাইটস এর কাছে যেখানে সমুদ্র আছে। ঠিক আছে? তো সমুদ্রের নীরবতা কে ভেঙে দিচ্ছে, কিসে ভেঙে দিচ্ছে? ওই কোকিলের সঙ্গীত। তাহলে সেই নীরবতার মধ্যে ওই কোকিলের সঙ্গীত কত থ্রিলিং মনে হয়, কত আকর্ষণীয় মনে হয়, কিন্তু ওই থ্রিলিংও এই মেয়ের যে গান, এই গানের কাছে এত থ্রিলিং কোকিলের কণ্ঠস্বরও হবে না। তাই তো? তাহলে কয়েকজনের সাথে তুলনা করা হলো এখানে, তার কণ্ঠস্বর, তার সুন্দর সমুদ্র গানকে কয়জনের কাছে? দুইটা পাখির সাথে তুলনা করা হয়েছে। নাইটেঙ্গেল, আর হচ্ছে কি? আরেকটা হচ্ছে আচ্ছা, কোকিল। কোকিল, তাই তো? কাকু বার্ড। বার্ড। এদের এদের বোঝানো হয়েছে যে এদের গান আসলেই আকর্ষণীয়, মনোমুগ্ধকর, কিন্তু এই মেয়ের সাথে তুলনা করলে তারা পারবে না। এত আকর্ষণীয়, সো থ্রিলিংও না, আবার সো ওয়েলকামিংও না। কি কথা বোঝা গেছে? জি স্যার। বলছে দেখো, নো নাইটেঙ্গেল হ্যাজ এভার সাং মোর ডিলাইটফুল অর কমফোর্টিং নোটস টু টায়ার্ড ট্রাভেলার্স রেস্টিং ইন আ স্যাড স্পট ইন দ্য ডেজার্টস অফ অ্যারাবিয়া। Likewise, no cuckoo's song in spring has ever sounded so thrilling, breaking the silence of the sea, even in the most remote parts of Hebrides. The reaper's voice is extraordinary. অতএব সেদিক থেকে বলতে গেলে আমরা বুঝতে পারছি আমাদের যিনি রিপার, তার ভয়েস আসলে এক্সট্রাঅর্ডিনারি। সারফাসিং দ্য সুইট মিউজিক অফ নেচার, তাহলে নেচারের মধ্যেও যে সুইট মিউজিক আছে বিভিন্ন পাখির, সেগুলোকেও পেরিয়ে গেছে, পার করে দিয়েছে, হারিয়ে দিয়েছে। অ্যান্ড ফিলস দ্য লিসেনার উইথ ওয়ান্ডার অ্যান্ড ডিলাইট, এবং তার এই গান শুনে একজন লিসেনার চমৎকৃত না হয়ে পারে না। ঠিক আছে? তো চমৎকৃত করে ফেলতেছে। কি এরকম সুন্দর সুমধুর পাখির গান কখনো শুনেছো? বলো। না স্যার। শোনোনি? না স্যার। না স্যার। রে, কিন্তু পাখির গান আমার বিরক্ত লাগে। তাই? হায় হায় রে, ওরকম কথা বলো না, হ্যাঁ স্যার। সৃষ্টিকর্তা রাগ করবে। স্যার, আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে প্রতিদিনই শুনি। হ্যাঁ সকালবেলায় থেকেই পাখির ডাক, ঘুম ভাঙে আর কি। হ্যাঁ, কোকিলের ডাক, পাখির ডাক, তার দোয়েল বসন্তের পাখির, দুপুরে কোকিলের ডাকটা খুব ভালো লাগে স্যার। তারপর সে গরম বাতাস, মনে করো তুমি এখন তো শোনাই যায় না। হ্যাঁ, এখন তো ওই যে বললাম, এখন বসন্ত কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু কোকিলের ডাক কিন্তু রাতেও আমি শুনতে পেতাম আগে। রাতেও কোকিলে ডাকতো, গ্রামে গেলে রাতেও দেখি কোকিলের ডাক শোনা যায়। কিন্তু এই যে বসন্ত শুরু হয়েছে কবে থেকে বলো? 14ই ফেব্রুয়ারি সম্ভবত। তাই তো? না না, 15-16 তারিখ থেকে। হ্যাঁ, দেখো আমাদের এবারের বসন্ত কবে শুরু হয়েছে দেখো। 15 অথবা 16। হ্যাঁ, এই বছরের 14 তারিখ পয়লা ফাল্গুন ছিল। বসন্ত যত কাল, তাই তো? কবে শুরু 13 ফেব্রুয়ারি স্যার। হ্যাঁ হয়েছে? এই যে বসন্তের যে এটা কোথায় যে ছবিতে দেওয়া আছে দেখো, কবে? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি, শুক্রবার।
বলছে ৭, ১০ ও ১২ এই সময় বলছে বাংলা পঞ্জি সংশোধনের পর থেকে প্রতি বছর ইংরেজি 14ই ফেব্রুয়ারি হচ্ছে ঋতুরাজ বসন্তের প্রথম দিন হিসেবে পালিত হয়ে আসতেছে। ঠিক আছে তো, 14ই ফেব্রুয়ারি, যা শীতের বিদায় ও বসন্তের আগমনকে নির্দেশ করে। তাহলে পহেলা ফাল্গুন হচ্ছে বসন্তের প্রথম দিন, যেটা হচ্ছে প্রতি বছর কিসে পড়ে? 14ই 14ই ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। এবার মনে হয় বসন্ত উৎসবটা হয়নি খুব একটা, না? আগে যেমন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় করতো না, এখন কি এবার মনে হয় দেখা গেল না? গেল? ইলেকশন নির্বাচনের কারণে 12 তারিখে যদি নির্বাচন হয়েছে, তারপর থেকে আর খুব একটা দেখা যায়। ইলেকশনটা বাবা স্যার রমজান ছিল যার কারণে দুটোটা মিলিয়ে রমজান মাসের শুরুর ব্যাপার আছে, সব মিলে পয়লা ফাল্গুনটা এবার আর সেভাবে পালিত হয়নি। তো যাই হোক, তো তাই বলতেছে যে বসন্তের কোকিল যে সুমধুর গান করে, থ্রিলিং ভয়েস, রোমাঞ্চকর ভয়েস, সেটাও এই এক্সট্রাঅর্ডিনারি ভয়েসের কাছে হার মেনে গেছে। তো ঠিক আছে, তাহলে দেখো নেচারকে কিভাবে তিনি তুলে ধরেছেন। ইন দ্য সেকেন্ড স্টেঞ্জা ওয়ার্ডসওয়ার্থ শিফটস ফ্রম ডেসক্রাইবিং দ্য সলিটারি রিপার হারসেলফ টু ডেসক্রাইবিং টু সেলিব্রেটিং দ্য এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি অফ হার সং। এখন সলিটারি রিপারের সং এর কোয়ালিটি নির্দেশ করতে যাচ্ছে। দ্য পয়েট ইউজেস কম্পারেটিভ ইমেজারি অ্যান অ্যালিউশন টু নেচার। এখানে একটা কম্পেয়ার করা হয়েছে, না? কম্পারেটিভ স্টাডি করা হয়েছে টু এমফাসাইজ দ্য আনপ্যারালেলড বিউটি অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট অফ হার মিউজিক। This stanza highlights the romantic fascination with the power of human expression to move the heart and resonate with nature. হ্যাঁ, যে কিভাবে মানুষের হৃদয়কে মুভ করতে পারে, মোহিত করতে পারে। ঠিক আছে তো? এবং নেচারের দ্বারা, নেচারের ভিতরে যে সৌন্দর্য, সেটা থেকেও ভালো সৌন্দর্য সে কিভাবে ক্রিয়েট করতে পারে। মানুষের সেই ক্ষমতা আছে, মানুষের সেই সৌন্দর্য আছে। এইভাবে তিনি কি করেছেন? কম্পারিজন উইথ দ্য নাইটিঙ্গেল, তিনি নাইটিঙ্গেলের সাথে তুলনা করেছেন। তারপর হচ্ছে কম্পারিজন উইথ দ্য কাকুস সং এর সাথে তুলনা করেছেন। সাথে সাথে টোন অ্যান্ড ইমোশনাল ইফেক্টটা কেমন সেটা আমরা দেখেছি। এখানে টোনটা কি, খুশির অথবা দুঃখের না আশ্চর্যের? কোনটা? আশ্চর্য। এখানে মেলানকোলি সেন্সটা তো আছে, কিন্তু এখানে এই স্টেঞ্জাতে আমরা আশ্চর্য হয়েছি, না? তাই বলতে থাকো, দ্য স্টেঞ্জা ইজ ফিল্ড উইথ ওয়ান্ডার অ্যান্ড অ্যাডমাইরেশন রিফ্লেক্টিং ওয়ার্ডসওয়ার্থ অ অ্যাট দ্য বিউটি অফ দ্য রিপার্স ভয়েস। অ মানে কি? চমৎকৃত হওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। হ্যাঁ, তবে এখানে কি হাইপারবোলিক কম্পারিজন হয়েছে, না? এখানে হাইপারবোলিক ব্যবহার হয়েছে না প্রচুর পরিমাণে? অতিরঞ্জিত করে বলা হয়েছে। অতিরঞ্জিত করা হয়েছে, যেভাবে বলা হচ্ছে একে হার মানিয়েছে, ওকে হার মানিয়েছে। যা কবিরা এরকম কিছু ক্ষেত্রে একটা ভালো ইফেক্ট তৈরি করার জন্য হাইপারবোলিক সেন্স গুলোকে ইউজ করে থাকেন, কম্পারিজন গুলো ইউজ করে থাকেন। ঠিক আছে, এবার থার্ড স্টেঞ্জা। উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস। কেউ কি আমাকে বলবে না সে কি গান করছে? দেখো, উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস, আমি জানতে চাই সে কি গান করছে। কেউ কি বলবে আমাকে যে সে কি গান করছে? কে বলবে বলো? আমরা কি জানি সে কি গান করছে? না স্যার। আমরা জানি না স্যার। তবে বলছে কি পারহ্যাপস, তখন কবি আইডিয়া করতেছেন, হ্যাঁ, যে হয়তোবা দ্য প্লেইনটিভ নাম্বারস ফ্লো। প্লেইনটিভ নাম্বারস ফ্লো বলতে কি বোঝানো হচ্ছে? সেটা কোনো দুঃখ বাদ্য প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, প্লেইনটিভ। তাহলে প্লেইনটিভটা আসলে কি আমরা একটু দেখি। সো প্লেন্টিভ স্যাড। দেখি, বলছে কি সাউন্ডিং স্যাড অর মর্নফুল, তাই তো? দুঃখদায়ক, স্যাড, মেলানকলিক, প্যাথেটিক, যেটা বলছে যে পারহ্যাপস দ্য প্লেইনটিভ নাম্বারস ফ্লো। এই নাম্বারস কি জিনিস, কি বলতে যাচ্ছে এটা দিয়ে? দেখি এখানে একটু দেখাই। বলছে পারহ্যাপস দ্য প্লেইনটিভ নাম্বারস ফ্লো মিন্স দ্য স্পিকার ইজ স্পেকুলেটিং, মানে অনুমান করছেন তিনি, দ্যাট দ্য মেলানকলিক স্যাড মিউজিক। দেখো, নাম্বারস বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলো? স্যাড মিউজিককে। দ্যাট দ্য মেলানকলিক স্যাড মিউজিক, ব্র্যাকেটে বলা হচ্ছে নাম্বারস, সাং বাই দ্য উইমেন, এই গার্ল বা উইমেন যে গানটা করছে, ফ্লোজ লাইক আ মর্নফুল সং অর স্ট্রিম। স্ট্রিম মানে কি? প্রবাহ বা ধারা। এখানে সেটাই বলা হয়েছে যে প্লেইনটিভ বা মর্নফুল বা স্যাড, নাম্বারস মানে হচ্ছে সং বা মিউজিক, ফ্লো করছে, বেরিয়ে আসতেছে, ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস। হয়তো এই গানের উৎস কি অনেক পুরনো,
আনহ্যাপি অনেক দূরের কোনো জিনিস, অ্যান্ড ব্যাটেলস লং অ্যাগো অথবা দুঃখে, কিসের দুঃখ? যুদ্ধের গান। যেমন অনেক দিন আগে যুদ্ধটা ঘটে গেছে, কিন্তু হয়তো বিশেষ কোনো দুঃখ তার জন্য রেখে গেছে, কোনো ক্ষতি হয়তো বা তার হয়েছে, তার জন্য সে একা একই গান করছে, এবং গানটা কিসের? দুঃখের গান। কিন্তু কবি জাস্ট আইডিয়া করতেছে যে হতে পারে যে পুরনো কোনো দুঃখ তার ভিতরে মনে পড়ছে, অথবা হতে পারে অনেক দিন আগে কোনো যুদ্ধ ঘটে গেছিল, সেখানে তার হয়তো কিছু দুঃখ ঘটনা আছে, সেই জন্য হয়তো বা সে দুঃখ করছে। এগুলো কি আসলেই হচ্ছে নাকি কবি অনুমান করছে এগুলো? বলতো। অনুমান করছে অনুমান করছে। হ্যাঁ, অনুমান করছে। অথবা অর ইজ ইট সাম মোর হাম্বল লে, অথবা আরো কোনো অন্য কোনো কারণ থাকতে পারে। হাম্বল লে মানে কি? লে মানে কি? কারণ, ঘটনা। হ্যাঁ, ফ্যামিলিয়ার ম্যাটার অফ দ্য ডে হতে পারে কোনো খুব পরিচিত ঘটনা। ফ্যামিলিয়ার খুবই ছোট, হ্যাম্বল মানে কি? খুবই ছোট, তাই তো। সিম্পল, লে মানে কি? ব্যাপার স্যাপার, তাই তো। এরকম বলতে তার গানের কারণ হতে পারে কি? কোনো এরকম ছোটখাটো ফ্যামিলিয়ার ম্যাটার অফ দ্য ডে, সেটাই হচ্ছে তার দুঃখ হয়তো বা তাকে এনে দিয়েছে। সেটা হতে পারে সাম ন্যাচারাল সরো, কোনো লস অর পেইন, কোনো হারানোর ব্যথা, কোনো কষ্টেও, দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি এগেইন, যেটা অলরেডি তার জন্য হয়েছে, দুঃখের কোনো কারণ হয়েছে, এবং ভবিষ্যতেও হয়তোবা আবার এটাই হয়তোবা তার দুঃখের কারণ হবে, তাই তো। এই জন্য সে খুবই ওইগুলো মনে করতেছে, অতীতকে মনে করতেছে, আর কষ্টে দুঃখে গান গাচ্ছে, আর চোখের জল ফেলতেছে, আর ফসল কুড়াচ্ছে, নাকি? জি স্যার। এরকম আর কি। তাই বলছে দেখো, হু ক্যান সে হোয়াট শি ইজ সিঙ্গিং, কে বলতে পারে সে কি গান করছে? Perhaps her mournful song tells of ancient sorrow, unhappy events from long ago, or battles fought in the distant past. এগুলো থেকেও হয়তো বা তার দুঃখ আসতে পারে। or maybe it is simpler, অথবা হতে পারে খুবই হাম্বল বা সিম্পলার হচ্ছে কারণ, more ordinary song about everyday life, আর natural sadness, পার্সোনাল লস। এটা হতে পারে কি? দেখো, ন্যাচারাল স্যাডনেস হতে পারে, ব্যক্তিগত কোনো ক্ষতি বা লস হতে পারে, অথবা কোনো দুঃখ হতে পারে। দেখো, আর পেইন দ্যাট হ্যাজ বিন হ্যাপেন্ড বিফোর, যেটা অলরেডি দ্যাট হ্যাজ বিন মানে যেটা আগে হয়েছিল, অর অ্যান্ড মাইট হ্যাভ হ্যাপেন এগেইন, অথবা পরবর্তীতে এই ঘটনাগুলো আবারও ঘটতে পারে বলে সে মনে করতেছে, এই কারণে তার দুঃখের কারণ। অতএব দ্য মিনিং অফ আর সং রিমেন্স মিস্টিরিয়াস, কিন্তু আলটিমেটলি কবি কি তার অরিজিনাল কারণটা কি জানতে পেরেছে? বলো। জি না স্যার। জাস্ট আইডিয়া করতেছে যে কোনো একটা দুঃখদায়ক ঘটনার জন্য তার মনে এত দুঃখ, বাট ইট টাচেস দ্য লিসেনার ডিপলি। তবে কারণটা যাই হোক না কেন, তার যে গান, সেই গানের মধ্যে যে স্যাড একটা টোন দেওয়া আছে, এটা যেন লিসেনারকে কি করছে? টাচ করছে। যে শুনবে সেই মোহিত হবে তার গান দ্বারা। তা আমরা কি গান শুনতে পাচ্ছি? বলো। না স্যার। স্যার স্যার আর 5 মিনিট পরে কলটা কেটে যাবে। হ্যাঁ, আমি আবার লিংক দিব, আবার যুক্ত হবা, ঠিক আছে? গুগল ক্লাসরুমের সেকেন্ড লিংকটা দিব। আমার এই প্রিমিয়াম ইয়েটাতে একটু কেমন জানি সমস্যা করতেছে, তো যার কাছ থেকে নিয়েছিলাম সে এখনো ঠিক করে দেয়নি, বুঝতে পারছো? কি বলে, গুগলের সমস্যা হচ্ছে, এই জন্য। তো এই জন্য এখানে একটু ফ্রি ভার্সন দিয়ে চালাতে হচ্ছে। এখন দেখা যাক কবে যে সমস্যাটা করে দেয়, সমস্যাটা সমাধান করে দেয়। আজ তাই বলছে, কেটে গেলে আমি আবার লিঙ্ক দেবো, তোমরা যুক্ত হবো, সমস্যা না। দ্য মিনিং অফ আর সং রিমেন্স মিস্ট্রিয়াস and it touches the listener. মূল কথা হলো, in this third stanza Wordsworth shift from marveling at the beauty of the reaper song to pondering over. তাহলে প্রথমে হলো একজন মেয়েকে নিয়ে কথা বলো প্রথম স্টেঞ্জায়, এবং সে কি করছিল? ফসল কুড়াচ্ছিল আর গান করছিল। সেকেন্ড স্টেঞ্জায় এসে তার গানের সৌন্দর্য নিয়ে কথা বলা হলো, তাই তো, বিউটি নিয়ে কথা বলা হলো। তারপরে দ্বিতীয়তে আমরা, এই তৃতীয়তে কি করলাম? তার গানের কারণটা খোঁজার চেষ্টা করলাম। তার যে স্যাড মিউজিক, স্যাড সং, এর উৎসটা কোথায়, কেন সেই গানটা করছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। তাই বলছি দেখো, হি এক্সপ্রেসেস কিউরিওসিটি অ্যাবাউট হোয়াট দ্য গার্ল ইজ সিঙ্গিং অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য মিস্ট্রি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ হিউম্যান ইমোশন। দিস স্টেঞ্জা হাইলাইটস আ কি রোমান্টিক থিম, কিসের? দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড দ্য মিস্ট্রি অফ দ্য হিউম্যান হার্ট। মানুষের হৃদয় কি আসলে মিস্ট্রিয়াস? আমি মনে মনে যা ভাবছি, সে অন্য কেউ কি আদৌ বুঝতে পারবে? বলো, কি বোঝা সম্ভব? না স্যার। আমার মনে হয়তো অনেক স্বপ্ন আছে, অনেক কিছু আছে, আমি অনেক কিছু ভেবে রাখছি, কিন্তু আমি যদি মারা যাই, সে ভাবনা কি আর কেউ বার করতে পারে মাথা থেকে আমার? বলো। না স্যার। হ্যাঁ স্যার। মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে তো? তো এই দুটা রোমান্টিক পয়েন্টের একটা বৈশিষ্ট্য হলো এটা, যে তারা ইমাজিনেটিভ পাওয়ার দিয়ে অনেক বিশাল বিশাল জিনিস আবিষ্কার বা ক্রিয়েট করতে পারে। যেমন এখানে একটা আমরা কল্পনায় কিন্তু একটা সৌন্দর্য ক্রিয়েট করলাম, একটা মেয়েকে দেখলাম, তাতে একটা ফিল্ডে ওপেন,
এগুলো কি অরিজিনালিটি আমরা হয়তো দেখি না অরিজিনাল সেটা কেমন ছিল, কিন্তু আমরা অনুমান তো একটা করতে পারছি নাকি বলো। বিশেষ করে যারা গ্রামের ছেলে মেয়ে স্যার। তারা তো আরো ভালো করে বুঝবা যে ওপেন ফিল্ডে জি, স্যার। মানুষ কিভাবে ফসল কাটে, সেখানে ফসল কাটার পর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু গ্রামের ছেলে মেয়েরা আরো ক্লিয়ারলি ইমেজারিতে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, এরপর আমরা চলে যাই ফোর্থ স্টেঞ্জাতে। অতএব পরে আবার বলতেছে হোয়াট এভার দ্য থিম, গানের থিম বা মূল কথা যাই হোক না কেন, দ্য মেইডেন স্যাং, এই মেয়েটা যখন গান করছে, অ্যাজ ইফ আর সং কুড হ্যাভ নো এন্ডিং, মনে হচ্ছে যেন তার গানের কোনো যেন শেষ নাই, তাই তো? সে যেন অসীম এক গান ধরেছে যার কোনো লিমিট নাই। তা বলছে থিম যাই হোক না কেন, এই মেইডেন যে গানটা করছে এমনভাবে গানটা করছে যেন এই গানের কোনো কি নাই বলো, শেষ নেই। শেষ নাই। শেষ নেই। I saw her singing at her work, আমি দেখতে পাচ্ছি সে কাজ করতেছে সাথে সাথে গানও করতেছে। And over the sickle bending, তা তো সে কাজ করছে কিভাবে, কাস্তে নিয়ে। মানুষজন যখন ফসল কাটে তখন কিভাবে কাটে বলো তো, সোজা হয়ে দাঁড়িয়ে কাটে না কাত হতে হয় তাকে? হ্যাঁ, কাজ হতে পারে ঝুলে কাটিং প্যাডি ইন দ্য ফিল্ড। দেখো এই যে মনে করো এই যে এটা, হ্যাঁ কি করছে, অনেকটা উবর হয়ে কি কাটছে না বলো, ফসলটা কাটছে না হামাগুড়ি দেওয়ার মতো করে। হামাগুড়ি দেওয়ার মতো। হ্যাঁ, এটা বা এটা যে হোক না কেন সেটা এখানে বোঝানো হয়েছে যে আই স হার সিঙ্গিং এট হার ওয়ার্ক অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং। সিকল মানে কি, এই যে কাস্তে, যেটা দিয়ে কাস্তে। হ্যাঁ, তাহলে সেই তার কাস্তের উপরে ভর দিয়ে সে এখন ধান বা ফসল কাটছে এবং সে গান করছে, কিন্তু ওদিকে গান করছে, কাজ করছে কাস্তে দিয়ে। এই অবস্থাতে আই লিসেন্ড মোশনলেস অ্যান্ড স্টিল, তার গান শুনে আমি এত মোহিত হয়েছি যে পুরো মোশনলেস হয়ে গেছি, গতিহীন হয়ে গেছি। আচ্ছা, আমরা শুরু করি। তাই আমাদের স্পিকার বা কবি কি বলছেন, যে আই লিসেন্ড, আমি তার গান শুনলাম। কিভাবে, স্থির হয়ে শুনলাম, এত মোহিত হয়েছি। আই হ্যাভ বিকাম সো অ্যামেজড অ্যান্ড সো মাচ ওয়ান্ডারস্ট্রাক দ্যাট আই কুড নট মুভ আ বিট। হ্যাঁ, আমি যেন নড়তেই পারলাম না, পুরো আমি তার গান শুনে থ মেরে গেছি। থ বুঝো, হুম, জি স্যার, অবাক হয়ে যাও। অবাক হয়ে যাও। হ্যাঁ, অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, অথবা এবং আমি যখন পাহাড়ের দিকে উপরে উঠছিলাম তখন কি, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, আমি যেন আমার হৃদয় দিয়ে সেই মিউজিকটা বহন করে নিয়ে যাচ্ছিলাম। এবং লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর, এবং সেই গানটা আমার হৃদয়ে থেকে গেছে। ঠিক আছে তো, আমার হার্ট সেইটা বহন করে নিয়ে গেছে হৃদয়ে, যখনও কি ওই গানটা আর শোনা যাবে না। মানে কি, গানটা আমার হৃদয়ে যেন একদম কি হয়ে গেছে, স্থায়ীভাবে গেঁথে গেছে। থেকে গেঁথে গেছে, যে সে মারা যাবে, তার গান হয়তো সে গাইবে না, কিন্তু কি হবে বলো, সে গানটা তার হৃদয়ে থেকে যাবে। আমার হৃদয়ে থাকবে। হয়তো এই গানটা শুনবো না, আমি কানে শুনতে পাবো না, কিন্তু হৃদয়ের, তাই তো, অন্তরের অন্তঃস্থলে সেই গান আমার সেখানেই থেকে যাবে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। হোয়াট এভার দ্য সাবজেক্ট অফ হার সং, দ্য ইয়ং গার্ল স্যাং অ্যাজ ইফ হার মেলোডি উড নেভার এন্ড। I watched her singing while she worked, leaning over her sickle. I stood completely still, listening in silence. Even as I climbed up the hill and moved away, the music stayed with me, lingering in my heart long after the sound itself had faded from my ears. হ্যাঁ, হয়তো আমার ফিজিক্যাল ইয়ার থেকে ইয়ারে আর হয়তো এই গানটা শোনা যাবে না, কিন্তু যে গানটা আমি হৃদয় দিয়ে শুনেছি সেই গানটা হৃদয়েই গেঁথে থাকবে। ঠিক আছে? অতএব ইন দ্য ফাইনাল স্টেঞ্জা, Wordsworth reflects on the lasting emotional impact of the deeper song, unlike the earlier stanza. তাহলে এক এক স্টেঞ্জাতে কি এক এক বিষয় বলা হয়েছে না? প্রথম স্টেঞ্জাতে কি করা হয়েছে, মেয়েটার সৌন্দর্য বর্ণনা করা হয়েছে নাকি, মানে তার কার্যক্রম, তার গানের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত কি, তার গানের কম্প্যারিজন করা হয়েছে নাকি, এবং কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আসলেই নেচারে এইরকম মধুর সঙ্গীত আর পাওয়া যাবে না। তৃতীয়তে গিয়ে কি বলা হয়েছে বলো,
মেয়েটা কেন এই ধরনের গান গাইছে? গানের মানে কারণ ইয়াটা কি, হয়তো আরো থিমটা, কি জন্য গান গাচ্ছে সেটা বিষয়বস্তুটা বলো কি, না। এটা। আর 4 নম্বরে কি বলা হয়েছে, যে গান যাই হোক না কেন, গানের বিষয়বস্তু যাই হোক না কেন, কিন্তু গানটা আমার হৃদয়ে এমন ভাবে গেঁথে গেছে যে অরিজিনাল গান গাওয়া বন্ধ হলেও তো আমার হৃদয়ে সেই গানটা কি হয়ে গেছে, ইমপ্রিন্ট হয়ে গেছে, স্থায়ীভাবে গেঁথে গেছে। ঠিক আছে, তো এখানে ছোট্ট একটা কবিতা, ছোট্ট একটা মেয়ের বিষয়, যে গরিব, সে হয়তো অনেক সুন্দরী না, অনেক হয়তো ধনী না, কিন্তু কবিতাকে এমনভাবে তুলে ধরেছে এবং নেচার এবং প্রকৃতি এবং তাকে এমনভাবে গুছিয়ে তুলেছে যেন আমরা একটা প্রকৃতির পবিত্র একটা ইমেজ যেন দেখতে পেলাম, তাই নাকি বলো? জি স্যার। জি স্যার। তো তোমাদের একটু কাজ দিই আগে, দেখি কতটুকু বুঝেছো। তোমাদের বইয়ের 282 পেজে যাও, ঠিক আছে? 282 পেজে সামারি দেওয়া আছে, দেখো পাইছো কিনা। জি স্যার পাইছি। যদি পেয়ে থাকো তাহলে এই সামারিটুকু তোমরা পড়বা। আমি তোমাদের জন্য 5 মিনিট টাইম দিলাম। একটার বিপরীতে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছে, ওয়ান্ডারফুল, র্যাপচারাসলি, এগুলোর মানে একই। হ্যাঁ দেখো, আচ্ছা কি হলো, বানানটা মিস্টেক তো, কি কোথায় গিয়ে কি গেল রে। আচ্ছা, এই যে র্যাপচারাসলি, এটার মানে হলো টু অ্যাক্ট ইন আ ওয়ে দ্যাট এক্সপ্রেস এক্সট্রিম প্লেজার, ইনথুজিয়াজম, হ্যাঁ, খুব উৎসাহের সহিত, খুবই মানে মোহিত হয়ে, হ্যাঁ, গভীর আনন্দে, এরকম কিছুকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর কারো? আচ্ছা, এরপর হচ্ছে কি একটা প্রশ্ন করতে চেয়েছিলা ছেলেদের ভিতরে কেউ একজন? স্যার আমি আমি করতে চাইছিলাম। হ্যাঁ বলো তো কোনটা। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট স্টেঞ্জাতে, প্রথম স্টেঞ্জা। হুম হ্যাঁ, আপনি মানে যখন নামটার কথা বলছেন যে সলিটারি রিপার, হুম তো এটা মানে হচ্ছে নিঃসঙ্গ বা একলা, মানে একজন যে ফসল কুড়ায়, ঠিক আছে? হুম এখানে আপনি ফসল কুড়ায় বলছিলেন, হুম। একটু কবিতার মাঝে আমি দেখতেছি আবার শি কাটস এন্ড হ্যাঁ আমি তো সেটা বাইন্ডস দ্য বললাম, গ্রিম। হ্যাঁ এখানে কাটস এন্ড বাইন্ডস এর কথা বলা হচ্ছে, কিন্তু এখানে ওইতে কোরআনো মানে সবসময় যে, মানে তো দেখাচ্ছে কোরআনো বলতে কি বলো, এখানে কোরআনো বলতে কেটেও তো নিতে পারে, কিন্তু মূল ফসল কাটা আর এর কাটটি কেটে কোরআনো দুটো আলাদা জিনিস, বুঝতে পেরেছো? মনে করো যে তাহলে আসল হুম, তাহলে আসলে মেয়েটা এখানে কি করতেছে, মানে দুইটা বৈপরীত্য আমার মনে হইতেছে, মানে যে কবিতার যে মূল নামটা আর মাঝের স্টেঞ্জার যে এই লাইনটা, বৈপরীত্য মনে হইতেছে আমার কাছে। বৈপরীত্য, তুমি সিম্পলি ভাবো, এত জটিল করে ভাবলে তো বৈপরীত্য মনে হবেই, বলো সিম্পলি ভাবো। এখানে তো বৈপরীত্য দিয়ে কি খুব কঠিন হয়ে গেল কিছু? এখানে কি রিপারের মিনিংটা নিয়ে বেশি জরুরি, নাকি তার অ্যাক্টিভিটিটা যে কাজটা করছে কবিতাটা বলতে সেটা মানে জরুরি, বলো কোনটা জরুরি এই জায়গায়? তার অ্যাক্টিভিটিটা জরুরি। হুম, এখানে তোমার কি ওই ওয়ার্ডের একটা মিনিং এদিক ওদিক হয়েছে বলে কি তোমার কবিতার অর্থ সব চেঞ্জ হয়ে গেল, এমন কিছু ঘটেছে? না স্যার, মানে আপনি যে প্রথমে ওইটা বলেছিলেন তো সেজন্য আমার এই কনফিউজ ছিলাম। আচ্ছা মনে করো যে ফসল, মূল জমির ফসল কাটা হয়ে গেছে, এখনো ফসল আছে জমিতে যেগুলো পড়ে থাকার মতোই, সেটা সে কোনোটা হয়তো টুকাচ্ছে, কোনোটাতে হয়তো কাটছে, সে বেঁধে নিচ্ছে, এরকমটা হতে পারে না, বলো? হুম, জি স্যার। একজন জি মেয়ে স্যার। কি সেই সময়ে একটা মেয়ে কি মূল জমির ফসল কাটতে যাবে? তোমার কি মনে হয়? না স্যার। হ্যাঁ, আমি যে এরকম যা দেখালাম তোমাদেরকে, এই যে একটা এখানে দেখালাম না, এরকম করে কি কোনো মেয়ে একা একই মাঠের মধ্যে ফসল কাটবে, যে তার মূল জমির ফসল কাটতে গেছে, এরকম কিছু হবে, বলো? না স্যার। হুম, না স্যার। এখন ধরলাম যে সাহিত্যে তো কিছু জিনিস কাল্পনিক থাকবেই। হ্যাঁ, এখন যদি মনে করো যে এরকমই হলো, তাতেও কি অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, যে আসলে সে মূল জমি মনে করো ফসলই কাটতেছে, তাতে কি অর্থের পরিবর্তন হবে? না স্যার। না স্যার, ওই একটা ওয়ার্ড দিয়ে আর কি দুই তিনটা অর্থ বোঝা যায় এরকম কিছু। তাহলে এতে তো আর অর্থের একদম বৈপরীত্য মনে হচ্ছে, বিপরীত কিছু মনে হচ্ছে, তাহলে কি আমার কবিতার পুরো ধারাটাই চেঞ্জ হয়ে গেল, এমন কিছু ঘটেছে, বলো?
স্যার হালকা একটু এরকম কোনো ব্যাপার না। না বুঝলাম যে হ্যাঁ মেইন ফসলই কাটতেছে, যে আমি হয়তো মিনিংটা এরকম মেইন, তাতেও কি তোমার পুরো কবিতার কি ধারাবাহিকতা বা সেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলো? না স্যার, কবিতার সেন্স তো একরকম, চেঞ্জ হয় না। ওটা নিয়ে তো টেনশন করার কিছু নেই ওখানে। এখানে একটা মেয়ের কথা বলা হয়েছে, তাই তো? একটা মেয়ে এখানে কি করতে পারে, যেরকম সে আবার একা কি আছে, তাই না? একা, আর কেউ নেই সাথে, সেই অবস্থায় কেমন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলো আর কারো কোনো কিছু। স্যার ফার্স্ট লাইনে যে বিহোল্ড হার আছে ওইটা যে বলছে ওই দেখো, মানে এটা কি মানে কবি আমাদেরকে বলছেন? এখন জানি না কাকে বলছে, কিন্তু কাউকে তো বলেছে সে, হতে পারে। আমি তো ওই জন্য বললাম যে হতে পারে তার আশেপাশে কেউ আছে, তাকেও বলতে পারে, অথবা রিডারদেরকেও বলতে পারে। এটা তো নির্দেশিত করে বলা যাচ্ছে না। জি স্যার। সামারিতে তো প্যাসার্ভে দেওয়া আছে, তার মানে তার সাথে কেউ আছে, তাকে বলতে হয়তো বা এরকম বোঝা যায়। সামারিতে প্যাসার্ভে দেওয়া ছিল। পাজার পাই হয়তো প্রতীক বা তার সাথে কেউ আছে, বা আমাদের রিডারদেরকে জি স্যার, সেজন্য যেভাবে আমি বলেছি। মিনিংটা করতে পারি। স্যার ওয়ার্ড দ্বারা কি কবি নিজেকে বোঝানো হচ্ছে নাকি স্পিকারকে বোঝাচ্ছে স্যার? বুঝি নাই। আর এখানে যে ওয়ার্ড এটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না স্যার। ওয়ার্ডসওয়ার্থ তো কবির নাম। এটা তো তোর না, কবির নাম। ওয়ার্ডসওয়ার্থ বোঝনি? এটা কি? এটা কে? এই ওয়ার্ডসওয়ার্থটা কে? এর আগেই তো আমি শুরুতেই তো বললাম, ওয়ার্ডসওয়ার্থ নিয়ে কথা বললাম না প্রথমেই? জি স্যার। জি স্যার। তুমি মনে হয় শুরুতে যুক্ত হওনি নাকি? স্যার যুক্ত ছিলাম স্যার, পরে আবার 1-2 মিনিটের জন্য একটু বাইরে ছিলাম স্যার। তাহলে তো সেন্স লস হবেই, যে আসলে এটা আবার কে, ওয়ার্ডসওয়ার্থ আবার কে? হ্যাঁ, মানে দ্য স্পিকার বা দ্য পোয়েট যে লিখছে, তাই তো? হ্যাঁ, জি স্যার, সরি স্যার, আমি খেয়াল করিনি স্যার। আচ্ছা সমস্যা নেই। এখানে আসলে নির্ধারিত করেনি যে আসলে কাকে বোঝানো হচ্ছে, কাকে বলা হচ্ছে, তাই তো? এটা জি হতে স্যার। পারে তার সাথে কেউ ছিল বা আছে, অথবা আমাদেরকে অ্যাটেনশন দিয়ে মানে রিডারদেরকে ওই ধরনের ইমেজারের দিকে নিয়ে যাচ্ছে, যে এরকম একটা দেখছি। হ্যাঁ, তো যেটাই হোক সেটা নিয়ে সমস্যা না, তিনি যেটা বলতে চেয়েছেন সেটা আমাদের ক্যাচ করতে হবে এখানে, মূল কথাটা। এটা জাস্ট তিনি ইন্ট্রোডিউস করেছেন, একজনকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে পরবর্তীতে কি বলেছেন সেটা হলো এখানে মূল বিষয়, যে একটা ইমাজিনেটিভ পাওয়ার দিয়ে, তাই তো? তিনি যে একটা রিকালেক্ট করলেন, রিকালেক্ট করা মানে বুঝো তো? রিকালেক্ট করা বুঝো? স্মৃতিচারণ করা। রিমেম্বার কর। হ্যাঁ, স্মৃতিচারণ করা, স্মরণ করা। মানে তিনি এখন ওই যে বলছেন না যে সঙ্গীতটা আমার হৃদয়ে গেঁথে গেছে, অতএব তিনি যেখানেই যাবেন হয়তো ওই মেয়েটা থাকবে না, ওই গান হয়তো তিনি কানে মানে কি শারীরিক বা ফিজিক্যাল ইয়ার দিয়ে শুনবেন না, কিন্তু হৃদয়ের যে কান, তাই তো? সেই কানে সেই সঙ্গীতটা বারবারই ধ্বনিত হবে। এরকম একটা বিষয় বলেছে, এরকম একটা আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউড, যেটা আগের বার ছিল, একই জিনিস দেখাচ্ছে। সেখানে তো গানের কথা বলিনি, কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক ইমেজের কথা বলা হয়েছে। মানে মূল কথা হলো প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যে আমাদের হৃদয়ে রিকালেক্টেড থাকে, সেটা যে আমাদের অবসর সময়ে বা আমাদের কষ্টের মুহূর্তে আনন্দ দিতে পারে, আমাদেরকে কি বলবো, আমাদের সেই দুঃখ বা একাকিত্ব তাড়িয়ে সেই স্মৃতি আমাদেরকে যে, হ্যাঁ, পুনরায় মানে কল্পনাতেই আমাদেরকে ওই ধরনের পরিবেশে নিয়ে গিয়ে আমাদের দুঃখ কষ্টকে লাঘব করতে সাহায্য করে, সেই বিষয়গুলো মেইনলি রোমান্টিক কবিদের পয়েমে দেখা গেছে, বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থের পয়েমে। বুঝতে পেরেছো? ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেছেন। দেখো, ছোট্ট একটা মেয়ে, হয়তো বা খুব ধনী না, খুব সুন্দর না, বা এরকম না, কিন্তু তিনি একটা কবিতা লেখার মাধ্যমে কি করেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটা মেয়েকে তার গানের সৌন্দর্য মিলিয়ে একটা সুন্দর ইমেজারি বা একটা ছবি আমাদেরকে দান করেছে। বুঝতে পেরেছ? তো এখানে আজকে আমরা এখন একটু বিষয় দেখব, রোমান্টিক ফিচার, রোমান্টিক পোয়েট্রির ফিচার দেখব, এবং সেই ফিচারগুলোর মধ্যে আমরা কি কি এখানে পাই সেটা একটু দেখি। হ্যাঁ, যেহেতু ওয়ার্ডসওয়ার্থ কি একজন রোমান্টিক পোয়েট নাকি? জি স্যার। তাহলে এখানে আমরা কি কি ফিচারগুলো পাবো এবং সেই ফিচারগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করছে, দেখো এখানে একটু খেয়াল করো। দেখো, এই যে মনে করো একজন কল্পনায় চলে গেছে কোথায় বলো? আকাশে। এই যে, হ্যাঁ,
আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো, ঠিক আছে? স্যার এটা তো দ্য ড্যাফোডিলস এর লাইন, তাই না? হ্যাঁ, ওই ড্যাফোডিলের মতোই। তো দেখো এখানে অনেকগুলো ফিচার আছে, তার ভিতরে আমরা কয়টা পাই? দেখো প্রথমটা হচ্ছে ইমাজিনেশন। তাহলে কবি কি করছে? ইমাজিনেশনের মধ্যে সে হয়তো সরাসরি গানের বিষয়বস্তু বা গান সম্পর্কে কিছুই জানে না, কিন্তু কল্পনায় সে ভেবে নিয়েছে না যে গানটা এই সম্পর্কে হতে পারে, গানটা ও সম্পর্কে হতে পারে, গানের সোর্স এই হতে পারে, তাই তো? কিন্তু গানটা যেমনই হোক না কেন, গানটা যে আমাদের হৃদয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে, আমাদেরকে মোহিত করে আমাদেরকে বিশেষ আনন্দ দান করেছে, সেই বিষয়টা তিনি বলছেন। তাহলে এখানে ইমাজিনেশন কাজ করেছে না? হাই ইমাজিনেশন। রোমান্টিক পয়েটদের বা রোমান্টিক পোয়েট্রির একটা বড় ফিচার হলো হাই ইমাজিনেশন। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে দ্বিতীয় যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে কি? গ্লোরিফিকেশন, পার্সনিফিকেশন অ্যান্ড আইডিয়ালাইজেশন অফ নেচার। এখানে নেচার বলতে কিন্তু মানুষকে বোঝাচ্ছে, কমন মানুষকেও কিন্তু নেচারের একটা অংশ হিসাবেও ধরা হয়। যেমন পাখি, ফুল একটা অংশ প্রকৃতির, তেমনি মানুষও কিন্তু একটা অংশ, ঠিক আছে? তো এখানে ওই একজন প্রকৃতির মাঝে বসবাস করা একজন মানুষকে আইডিয়ালাইজ করার মাধ্যমে নেচারকেও এখানে আসলে আদর্শ হিসাবে একটা কি বলবো, হ্যাপিনেসের বা বিউটির সোর্স হিসাবে দেখানো হয়েছে। তাহলে এটা আমরা পাচ্ছি কিনা বলো? তারপরে তার কবিতায় অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু শহরের পাই না, সব পাই হচ্ছে গ্রাম্য পরিবেশ। তাহলে ইন্টারেস্ট ইন দ্য রাস্টিক অর পাস্টোরাল লাইফ। তাহলে এখন যে কবিতাটা আমরা পড়লাম এটা কি শহরের না গ্রামের? এবং হচ্ছে রিজেকশন অফ রিজন অ্যান্ড এনলাইটেনমেন্ট। এখানে তিনি কোনো যুক্তি দেখাননি, এখানে কোনো যৌক্তিক বিষয় আসছে। যুক্তি দিয়ে বিবেচনা করতে গেলে হয়তো কবিতাটা খুবই তুচ্ছ মানের একটা কবিতা, এই কবিতায় তেমন কিছু ভাবা হয়নি, তাই তো? 3 নম্বর পয়েন্টটাও তো মেলে কিছুটা। কোনটা? এমফেসিস অন ইমোশন তো আছে। হ্যাঁ, এমফেসিস অন ইমোশন এন্ড ইনটুইশন কাজ করছে এখানে। সে ভাবছে মনে মনে এমনটা হতে পারে, অমনটা হতে পারে, এটা বাদ পড়ে গেছে। তবে সুপারন্যাচুরাল এলিমেন্ট নাই এখানে। তারপর হচ্ছে রিজেকশন অফ রিজন এন্টারটেনমেন্ট, এগুলো তো আছে, যেগুলো তিনি কোনো কি উচ্চ শিক্ষার জন্য কিছু এখানে ইউজ করেছেন যে হাইলি এডুকেটেড মানুষরা পড়বে, তারা অনেক বেশি এর ভিতরে জ্ঞান গরিমা অনেক কিছু পাবে, এরকম কিছু এখানে ব্যবহার করেননি। খুবই সিম্পল বিষয়গুলোকে সিম্পলি উপস্থাপন করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা 3টা থেকে 4টা ফিচারকে খেয়াল রাখবো: হাই ইমাজিনেশন, এমফেসাইজ অন ইমোশন, গ্লোরিফিকেশন অর আইডিয়ালাইজেশন অফ নেচার বা লাভ ফর নেচার, ইন্টারেস্ট ইন রুরাল লাইফ অর ভিলেজ লাইফ, তাই তো, বা পাস্টোরাল লাইফ, আর হচ্ছে কি রিজেকশন অফ রিজন অর এনলাইটেনমেন্ট। এখানে কোনো যুক্তি থাকবে না, এখানে কোনো শিক্ষা, তাই তো, জ্ঞান বিজ্ঞান এসব এর ভিতরে থাকবে না। এখানে যে মেয়েটাকে নিয়ে কথা বলেছে সে কি শিক্ষিত মনে হচ্ছে? বলো। না স্যার, শিক্ষিত না। তার ভিতরে কোনো ওইরকম উচ্চ শিক্ষার ভাব চক্কর কিচ্ছু নাই, ঠিক আছে তো? সে কোনো অফিসে চাকরি করে, ঠিক আছে তো? বা সে অহংকারী বলে মনে হচ্ছে না। সে কি অহংকারী বা গর্বিত এরকম মনে হচ্ছে? না স্যার, আর্টিফিশিয়ালিটি এর ভিতরে নাই। পুরো ন্যাচারাল একটা ব্যাপার, রুরাল একটা বা ভিলেজের একটা ব্যাপার, যেখানে কল্পনা দিয়ে প্রাকৃতিক পরিবেশকে একটা সুন্দর ইমেজের মতো করে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে মেইনলি ব্যাপারটা। তো তোমাদের কাজ হলো আমি যে শীটটা দিব সেটা পড়ে ফেলা, সাথে সাথে তোমাদের পড়ে যেটুকু আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা খুব আমার পছন্দ হচ্ছে না, তারপরে একটু চেষ্টা করবা ওটা পড়ে নিতে। আমি তো আমার শীটটা দিয়ে দিব, সেটা আগে পড়বা, মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে আমাদের স্যার ওমেন এটার একটা দেওয়া হয় নাই। বলো কোনটা? দ্য ফ্রুট অফ মাই ওমেন। ও, দ্য ফ্রুটস অফ ওমেন কিছু দেওয়া হয়নি? কি বলো? না, শীতটা দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিসিং যেতে পারে, আমি দেখবো। হ্যাঁ, দেখি ওটা দিয়ে দিব। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোশ্চেন? স্যার ওইখানে আর কি ক্যানোনাইজেশনের ওই যে ফিচারটা দেওয়া হয়নি মেটাফিজিক্যাল পোয়েট্রি, ওটা তো ওর ভিতরে আছে। তুমি কি শীটটা পুরোটা দেখেছো? স্যার ওইটা ওইখানে দেওয়া হয়েছে গিয়া ওই যে
ক্যানোনাইজেশনে কিভাবে ফিচারটা ব্যবহার হয়েছে কোনগুলো ওইটা দেওয়া আছে বাট মেইনটা দেওয়া হয়নি। ওইটা থেকেই দেখে নিবা, কারণ তুমি তো অন্য উদাহরণগুলো ব্যবহার করনি, ওটা আগের কবিতা অনুসারে ছিল তাই ওটা দেই নাই। ওই কবিতা তো তোমাদের নাই, আছে? গুড মরো ছিল, আছে? ও আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি ভাবছি ওইটা আলাদা। অনুসারে করা ছিল, ওটাকে আবার আপডেট করে নতুন সিলেবাসের যে কবিতা আছে সেইটা দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এবং ওখানে আরো বাড়তি কিছু জি add করা স্যার। হয়েছে, আরো বাড়তি কিছু অ্যাড করা হয়েছে, একটু অন্যভাবে উপস্থাপন করে, কিন্তু বিষয়টা একই, ঠিক আছে? স্যার ওই গার্লটার ভাষার নাম কি? ওই মেয়েটার যে হচ্ছে ফসল কাটছিল, যে ভাষায় গান গাচ্ছিল, ওই ভাষাটার নাম কি? তুমি ভাষা পাইলা কোথায়? এখানে কোনো ভাষার কথা বলা হয়েছে? না স্যার। ভাষার কথা বলা নেই, কিন্তু গান তো গাচ্ছিল, যে কোনো একটা ভাষা তো লাগবে গান গাইতে গেলে। আরে কপাল, যেটা কবিতাতে বলা নাই, তুমি এখন বলো ওর নামটা কি, বলো। উত্তরটা নাম আছে, বলো তো নামটা কি? নামটাও তো নেই, হাইল্যান্ড ল্যাস। গ্রামের নাম বলো, ওর বাপের নাম বলো, মায়ের নাম বলো, বলো। স্কটিশ ভাষা স্যার। বলো কি নামে, বলো। নাই তো স্যার। কবিতাতে যেটা নাই তুমি এখন ওটা কোথায় পাবা, বলো। ওর বাপের নাম কি, মায়ের নাম কি, সেই মেয়েটাকে, মেয়েটার হাইট কত, বলো। কিছুই জানি না। দেওয়া আছে? না স্যার। হ্যাঁ, ওগুলো তুমি এখন যদি জানতে হয় তাহলে আমি তোমাকে শীটটা দিয়েছি বা বইয়ে আছে ইন্ট্রোডাকশনারি নোটগুলোতে, সেখান থেকে তুমি দেখবা যে কবি ওটা কোন ফিল্ডে দেখেছেন, কোথায় গিয়ে তিনি ওটা পেয়েছেন, সেগুলো তোমরা ওইগুলো পড়লে পেয়ে যাবা। কিন্তু আমরা যখন একটা কবিতা পড়বো, মনে করো তুমি কবিতার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিছু জানো না, তখন তুমি কি ওগুলো বলতে পারবা যে এই আসলে মেয়েটার সাথে ওয়ার্ডসওয়ার্থের কোনো অন্য কোনো সম্পর্ক আছে কিনা, ভাই বোন বা এরকম কোনো আত্মীয়তা, সে আত্মীয় কিনা? একটা ড্রামা বা নাটকে যদি কিছু বলা না থাকে, হয় ওটার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, আর যদি ব্যাকগ্রাউন্ডেও না বলা থাকে তাহলে ওটা কি আমরা আদৌ জানতে পারবো, বলো তো? না স্যার। এখন যদি বলা হয় স্যার ক্যাট ইন দ্য রেন পড়েছো, ক্যাট ইন দ্য রেন? জি স্যার। ওখানে ওয়াইফের নাম কি বলো তো? ওয়াইফের নাম নাই তো, আমেরিকান ওয়াইফ। ওয়াইফের নাম দেওয়া নেই। তাহলে ওয়াইফের নাম তো একটা না একটা তো আছেই, তা সেটা তুমি কোথা থেকে জানবা? নাম না ছাড়া মানুষ থাকে, বলো। ব্যাকগ্রাউন্ডেও তো নাই। তাহলে তুমি এখন কোথায় পাবা ওটা? ওটা নিয়ে কি আমাদের টেনশন করার দরকার আছে? না স্যার। না স্যার। আমি একটা গল্প লিখতেছি, আমি যেটা দেই নাই গল্পে, সেটা আমার রিডাররা কোথা থেকে পাবে, বলো। এটা কি ঐতিহাসিক কোনো ব্যাপার, ইতিহাস যে ঘাটলে পাওয়া যেতে পারে? স্যার আমাদের স্যার একটা প্রশ্ন দিছিলেন যে হচ্ছে ওই কবি কেন বুঝতে পারলেন না ওই মেয়েটার গান। এখন সেই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে হয়তো আমাদের বলতে হবে যে মেয়ের ভাষা ছিল এইটা আর লেখকের ভাষা ছিল এইটা, যার কারণে লেখক বুঝতে পারেনি, সেই জন্য। হ্যাঁ, তুমি ওইভাবে বলতে যাবা কেমন করে? ওটা কি সম্ভব? তুমি এই কথাটা কোথায় পাবা যে রাইটারের ভাষা ইংরেজি আর হচ্ছে এটা তুমি কোন জায়গায় পেয়েছো বা কোথায় পাবা এই কবিতাটা পড়ে, বলো। বা এটা কি ওই ওই উদ্দেশ্য বলা আছে যে ভাষা ভিন্ন হওয়ার কারণে সে বুঝতে পারেনি? এটা কি নির্দিষ্ট করে বলা আছে? আমি বুঝছিলাম ওইভাবে স্যার, সেই জন্য। না স্যার, নির্দিষ্ট করে বলা নাই তো। তাহলে তুমি কোথায় পাবা? এবং কবি তো আইডিয়া করছে যে তার কবিতাটা এই সম্পর্কে হতে পারে, কবিতাটা ওই সম্পর্কে হতে পারে। হ্যাঁ, তাহলে কবি আছে কোথায়, বলো। সে কোথায় আছে আর ও কোথায় আছে? কবি হয়তো ক্লিয়ারলি তার গানটা শুনতেই পাচ্ছে না, এরকম একটা ব্যাপার হতে পারে না, বলো। হ্যাঁ, যে হয়তো বা সে গান করছে, গানের সুর বা মিউজিকটা তার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ভাষাটা বা কি সম্পর্কে, সে সম্পর্কটা বা হচ্ছে তথ্যটা হয়তো তার পক্ষে বোঝা সম্ভব স্যার না। থার্ড স্ট্যান্সে যে এটা আছে যে মানে কবি অনুসন্ধান করার চেষ্টা করতেছে যে কেন সে মেলাঙ্কলি সুরটা করতেছে। হ্যাঁ, সেটা তো অনুসন্ধান করার চেষ্টা করেছে, কিন্তু কে বলবে? উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস? এই প্রশ্নটার মানে কি, বলো। উইল নো ওয়ান টেল মি? কেউ কি আমায় বলবে সে কি গান গাচ্ছে? হ্যাঁ, এটা কি কেউ আমাকে বলতে পারবে, বলো। না স্যার।
বলতেছে কেউ কি আমাকে বলতে পারবে যে কি সম্পর্কে সে গানটা করছে? স্থানীয়রা কেউ বলতে পারবে কিনা জানি না। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন করেছে, কিন্তু তারপরে কেউ বলেছে কিনা সে কি আমাদের কাছে ক্লিয়ার করেছে? না স্যার। সে তো প্রশ্ন করেছে, কিন্তু সেটাও আমাদের কাছে মিস্ট্রিয়াস থেকে গেল যে আসলে গানটা কি সম্পর্কে। একটা জিনিস খেয়াল রাখবা যে রাইটার বা রাইটারেরা তাদের লেখনের ভিতরে যে জিনিসটা বলবে না, যেটা একটা ফিকশন, সেটা উদ্ধার করা কি আদৌ সম্ভব? বলো। না স্যার। ওই যে বললাম যে ক্যাট ইন দ্য রেইনে ওয়াইফের নাম বলা হয়নি, নাম তো তার একটা অবশ্যই আছে। তুমি কি আদৌ ওই নামটা বের করতে পারবা যে এর নামটা এই ছিল? না স্যার। না স্যার। এখন যদি ওটা নিয়ে আমরা টেনশন করা শুরু করি তাহলে তো বিপদ হয়ে যাবে। বিপদ হবে না বলো? বুঝছি স্যার। তা তোমাকে আলোচনা করতে হবে তোমার টেক্সট অনুসারে। টেক্সটে তুমি যা পেয়েছো, একটা কবিতা তোমার সামনে হঠাৎ করে আসলো, এখন এই কবিতার ব্যাকগ্রাউন্ডও তুমি জানো না, কিছুই জানো না, তুমি শুধু কবিতাটুকু পড়েছো এবং কবিতাটুকু তুমি এনজয় করবা। এখন কবিতাতে যা বলা নেই তার বাইরের জিনিস তুমি কিভাবে এখন আবিষ্কার করবা? ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন এখানে আমরা হয়তো এই কবিতার ব্যাকগ্রাউন্ড যেগুলো দেওয়া আছে আমি যেটা দিয়ে দিব, সেই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের ভিতরে গেলে তুমি দেখতে পাবা যে ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা কখন লিখেছে, কিভাবে লিখেছে, তাই তো, কোন জায়গায় লিখেছে, তার আসলে এটা কি কল্পনায় পুরোপুরি নাকি তার মানে প্র্যাকটিক্যাল লাইফের কোনো বিষয় এখানে আছে কিনা, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? তো আমি যে শিটটা দিব সেটাতে পড়বা, এখান থেকে বাকি তথ্যগুলো পেয়ে যাবা। মনে থাকবে তো? স্যার, জি স্যার। হ্যাঁ বলো। থার্ড সেকেন্ড লাইনটা একটু বুঝিয়ে বলুন। কোনটা? স্যার, থার্ড স্টেঞ্জার সেকেন্ড লাইন। থার্ড স্টেঞ্জার সেকেন্ড লাইনে কি সমস্যা? কোন জায়গায়? স্যার, ওই যে পারেন্স দা প্লেন্টিভ নাম্বারস, তো এটা কোন জায়গায় বলো? পারহ্যাপস দা, ওইটা লাইনটা। তুমি কি ছিলা ওই সময় যখন পড়িয়েছিলাম এটা? ঠিক ছিলাম, তাও একটু মানে রিপিট করতেন। প্লেনটিভ মানে কি? স্যাড সাউন্ড এরকম। না, যাকে বলেছি তাকে বলতে দাও, যে প্রশ্ন করছে সে বলবে। প্লেনটিভ মানে স্যার, কি? স্যাড। স্যার দুঃখ, হ্যাঁ। আর নাম্বারস মানে? সংখ্যা, মানে পরিমাণটা। হ্যাঁ, নাম্বার মানে? স্যার পরিমাণ। পরিমাণ বুঝিয়েছিলাম। না স্যার। নাম্বারস মানে কি? গান। মিউজিকের কথা বলা হয়েছিল। প্লেনটিভ মানে স্যাড, নাম্বারস মানে গান। বলতেছে পারহ্যাপস দ্য প্লেনটিভ নাম্বারস মানে পারহ্যাপস দ্য স্যাড সংস ফ্লো, হয়তোবা গানটা ফ্লো করছে, মানে কি তার ভিতর থেকে বেরিয়ে আসছে। কিসের কারণে? ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস, হয়তোবা অনেক পুরনো আগের কোনো কি জিনিস, আনহ্যাপি থিংস এর জন্য, যেটা অনেক আগে ঘটে গেছে। অথবা কোনো ব্যাটলস লং অ্যাগো, অনেক আগে কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছে, সেখানে হয়তো তার কোনো দুঃখের স্মৃতি টিতি আছে, সেখান থেকেও হয়তো বা তার এই দুঃখের গানটা হতে পারে তার জন্য। ঠিক আছে তো? স্যার, বুঝতে পেরেছি। অথবা আর কি, আর কোথাও কারো সমস্যা? স্যার। না স্যার। আচ্ছা, তো যাই হোক, এই শীটটা দিয়ে দিব, তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দিবা, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, ওখানে অনেক তথ্য পেয়ে যাবা, যেগুলো আর একটু ভালো করে পড়লে আমার কবিতার বাইরের যে তথ্যগুলো সেগুলো পাবা, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, তোমরা ওগুলো পড়ে নিবা নিজের মতো করে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আগামী দিন আমরা পড়বো কোনটা? ওড টু সাইকি, তাই তো? হ্যাঁ, 11 নম্বর। এখানে টোটাল কবিতা আছে কয়টা তোমাদের? 17টা। আমরা 10 নম্বর শেষ করলাম, আর 7টা আছে। মোটামুটি আগামী
কলার এবং প্যাট্রিয়ট এই দুটো কবিতা হয়তো আমরা একদিনে শেষ করতে পারবো, কারণ দুটো ছোট ছোট কবিতা। দেখা যাক কি হয়। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।